আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এইচএসসি 2027 ফিজিক্সের সাইকেল 1 এর ভেক্টরের ফ্রি ক্লাসের পর্ব 6। তো গত পর্বে আমরা পড়েছিলাম দুটি ভেক্টরের লব্ধি এবং সেই লব্ধি সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। সো আজকের ক্লাসে আমরা আরো নতুন কিছু জানবো। তো নতুন কিছু জানবো তো ঠিক আছে, বাট তার আগে এই ক্লাসটা একটু নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে জানাও ক্লাসটা শুরু হয়েছে। তোমরাও শেয়ার করো, আমিও একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, আমি আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। আমি ফিজিক্স ভাইয়াতে শেয়ার করব, বন্ধু বাসাতে শেয়ার করব, এইচএসসি 2027 যেটা। ওকে, আমি আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। আমি ফিজিক্স ভাইয়াতে শেয়ার করব, বন্ধু বাসাতে শেয়ার করব, এইচএসসি 2027 যেটা। ওকে, আমি আমাদের গ্রুপগুলোতে শেয়ার ফিজিক্স ভাইয়াতে শেয়ার। ওকে, অনেক জায়গায় শেয়ার করলাম, তোমরাও শেয়ার করো একটু। আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ইনশাল্লাহ, তোমরা একটু শেয়ার করে দাও। আমি আমার পেইড ব্যাচে স্টুডেন্টগুলোর মেনশন করে দিই, যেহেতু এটা ওদেরই ক্লাস। এভরিওয়ান মেনশন করে দিচ্ছি। আজকে পর্ব 6, ইনশাল্লাহ আমাদের 14 থেকে 15টা পর্বে ভেক্টর শেষ হয়ে যাবে। ভেক্টর অধ্যায়টা যেহেতু শুরুর অধ্যায়, এই কারণে আস্তে আস্তে পড়াচ্ছি, নিয়ে একটু পেন খেও না। বাট অন অ্যান অ্যাভারেজ আমার প্রত্যেকটা অধ্যায় 10টা করে ক্লাস লাগবে। ভেক্টর অধ্যায়টা একটু আস্তে আস্তে পড়াচ্ছি, যেমন আমরা 1 ঘন্টা করে পড়ি ভেক্টরটা, তাই না? বাট নর্মালি আমরা যখন ভেক্টরটা শেষ করব তখন অন্য অন্য অধ্যায়গুলো 1.5 ঘন্টা 2 ঘন্টা করে প্রতি ক্লাসে পড়বো। সো তোমার টেনশন করতে হবে না যে ভাইয়া লেট হবে কি না। না, সব জায়গাতেই তুমি বাংলাদেশে যে কোনো জায়গায় পড়ো না কেন, অনলাইন অফলাইন, ভেক্টর অধ্যায়টা যেহেতু একদম প্রথম একটা অধ্যায়, এটার বেসিকটা ওইভাবে বিল্ড আপ করতে হয়। এই কারণে আমরা একটু ধীরে ধীরে পড়ছি। ওকে, সো সবাই একটু বন্ধুদেরকে জানাই দিবা, কারণ এই ক্লাসগুলো তোমাদের সকলের জন্য নেওয়া, যেন সবাই ক্লাসগুলো করে যাচাই করে আমাদের কোর্সে এনরোল করতে পারো। ওকে, আর দেখো ভাইয়া তোমাদের একটু জানাই, সেটা হচ্ছে আমাদের যে ফিজিক্স সাইকেল 1, সেই সাইকেল 1-এ আমরা এই 5টা অধ্যায় পড়াবো। 5টা অধ্যায় মানে হাফ অফ ফিজিক্স, তার চেয়েও বেশি। ভৌত জগৎ, পরিমাপ, ভেক্টর তো পড়াচ্ছি, গতিবিদ্যা অনেক বড়, নিউটনীয় বলবিদ্যা অনেক বড়, মহাকর্ষটাও বড় আছে। মানে বলতে পারো ফিজিক্স ফার্স্ট পেপারের ম্যাক্সিমামটাই আমাদের সাইকেল 1-এ পড়ানো হচ্ছে মাত্র 1000 টাকায়। সো যারা এনরোল করার ঝটপট এনরোল করে ফেলিও। ভেক্টর অধ্যায়টা ফ্রিতে পড়াচ্ছি, বাট বাকি অধ্যায়গুলো কিন্তু এভাবে ফ্রিতে থাকবে না। আর ক্লাসগুলো আমাদের ফিজিক্স ভাইয়া ইউটিউব চ্যানেলে সাজানো আকারে পেয়ে যাবা। ওকে, সো চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো শুরু করি। যেহেতু এটা আমি রেকর্ডও করব, আমি একটু রেকর্ডে দিয়ে নিলাম। ওকে বাচ্চারা, লেটস স্টার্ট। সবাই মন দিয়ে ক্লাস দেখবা। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এইচএসসি ফিজিক্সের ভেক্টর পর্ব 6। আশা করি তোমরা বিগত 5টা পর্ব করেছো। গত পর্বে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয়ের সূত্র দিয়ে কিছু চমৎকার প্রবলেম সলভ করেছিলাম। সো আজকের ক্লাসেও আমরা প্রবলেম সলভ করব, কিন্তু কোন প্রবলেমগুলো যেগুলো ইতোমধ্যে বোর্ড কিংবা বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসেছে, এই ধরনের প্রবলেমগুলো আজকের ক্লাসে করব। এর সাথে এক্সট্রা করে কিছু নতুন টপিক পড়ব। সো ক্লাসটা খুব সুন্দর হতে যাচ্ছে, তোমরা মন দিয়ে পুরো ক্লাসটা দেখবা। মাত্র 1 ঘন্টা পড়াশোনা করবা এবং এই 1 ঘন্টায় অনেক কিছু জানতে পারবা। তো চলো শুরু করি দেরি না করে। তো প্রথমেই একটু বলে রাখি, আমাদের ফিজিক্স সাইকেল 1 এইচএসসি 27 ব্যাচের এই সাইকেল 1 আমরা এই অধ্যায়গুলো পড়াবো আর কি। এর মধ্যে ভেক্টরটা ফ্রি চলছে। তো তোমাদের যদি মনে হয় যে না ভাইয়ার কাছে আমি ভেক্টর অধ্যায়টা করতেছি, সব বুঝতেছি, তাহলে বাকি অধ্যায়গুলো করার জন্য ঝটপট সাইকেল 1-এ এনরোল করে ফেলিও। ওকে, সো আমরা আজকে প্রথমেই যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর যে সকল বীজগাণিতিক নীতি মেনে চলে। ভাইয়া ভেক্টর কি বীজগণিত মেনে চলে? না, ভেক্টর তো বীজগণিতিক যোগ বিয়োগ মেনে চলে না, তাই না? কিন্তু ভাইয়া বীজগাণিতিকের কিছু স্পেসিফিক রুল আছে যেগুলো ভেক্টর মেনে চলে, সেগুলো আমরা দেখব। এমন না যে সে সম্পূর্ণ বীজগণিতকে অমান্য করে, কিছু কিছু রুলস
মেনে চলে সেই রুলসগুলোই এখানে লেখা আছে। একটা হচ্ছে বিনিময় সূত্র, একটা হচ্ছে সংযোগ সূত্র, আর একটা হচ্ছে বন্টন সূত্র। তিনটা সূত্র সম্পর্কে জানবো চলো। তো প্রথমে এই বিনিময় সূত্র। ভাইয়া 5 প্লাস 2 মানে কত হয়? 7। ঠিক একইভাবে আমরা লিখতে পারি না? এটাকে কি এভাবে লেখা যায়? 2 প্লাস 5 লেখা যায়? ডেফিনেটলি এভাবে লেখা যায়। তো এটা হচ্ছে একটা বীজগাণিতিক রুল। মানে 5 প্লাস 2 যেই জিনিস, 2 প্লাস 5 একই জিনিস। যেই লাউ ওই কদু, সেম জিনিস। এখন ভেক্টরের ক্ষেত্রে কি আমরা এভাবে লিখতে পারবো? দুইটা ভেক্টর রাশির ক্ষেত্রে কি আমরা এভাবে লিখতে পারবো? এগুলো তো স্কেলার কোয়ান্টিটি। দুইটা ভেক্টরের ক্ষেত্রে আমরা কি এভাবে লিখতে পারবো? উত্তর হচ্ছে ইয়েস, আমরা পারবো। ধরো এ একটা ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাকে আমরা চাইলে বি ভেক্টর প্লাস এ ভেক্টর লিখতে পারবো। এটারই বলে বিনিময় সূত্র, যে তারা স্থান বিনিময় করবে। এর জায়গায় বি নিবে, বি এর জায়গায় এ নিবে, এতে করে কোনো সমস্যা নাই। এটারই বলে বিনিময় সূত্র। এটার প্রমাণটা আমরা আগে দেখে আসি চলো, যে হ্যাঁ ভেক্টর এই বিনিময় সূত্র মেনে চললে কোনো সমস্যা নাই। এই দেখাই প্রমাণটা একটু দেখাই। এই দেখো বিনিময় সূত্র কিভাবে মেনে চলে। আচ্ছা, আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি পড়েছিলাম যে যদি দুইটা ভেক্টর ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে একই ক্রমে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের যে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে এদের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে এটা হচ্ছে বিপরীত ক্রমে এই দুইটা ভেক্টরের লব্ধি। তো আমি ধরলাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে এই যে লব্ধিটা এটা কি হবে ভাইয়া? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা আমরা গত ক্লাসেই পড়েছি। এবার এই লব্ধির মান কোনটা? এই লব্ধির মান হচ্ছে এই রেখার দৈর্ঘ্যটা, আর লব্ধির দিক হচ্ছে এই যে এই রেখাটা, এই যে অ্যারো চিহ্ন দিকটা হচ্ছে লব্ধির দিক। অথবা আমরা বলতে পারি এখানে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি করছে এটা হচ্ছে লব্ধির দিক। লব্ধির মান হচ্ছে রেখার দৈর্ঘ্য, লব্ধির দিক হচ্ছে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেই অ্যাঙ্গেলটা। আমরা বিনিময় সূত্রে যেন কি পড়েছিলাম? বিনিময় সূত্র ছিল এইটা, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যা মিন করে বি ভেক্টর প্লাস এ ভেক্টর তাই মিন করবে। এটা তো ভাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার দেখি তো বি ভেক্টর প্লাস এ ভেক্টর কি হয়। সিমিলারলি আমরা যদি দেখো, আমরা যদি সামান্তরিক সূত্রের কথাটা মনে করি, সামান্তরিকের সূত্র যেন কি ছিল? যে দুটি ভেক্টর যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে কর্ণটা হবে লব্ধি। এটাই তো। তো আমি ভাইয়া এই যে বি ভেক্টরটা, এই বি ভেক্টরটাকে ধরে সমান্তরালে এখানে নিয়ে আসলাম। খেয়াল করে দেখো, এই খেয়াল করো বাচ্চারা, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এরা দুইজন, এই যে এ আর বি, এরা দুইজন একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করছে। তাহলে আমি সামান্তরিকটা ফুলফিল করে দিই। খেয়াল করো, আমি সামান্তরিকটা ফুলফিল করে দিই। এই যে এই বাহুটাকে ধরে, এই এ বাহুটাকে ধরে প্যারালালি উপরে উঠায় নিয়ে আসো। দেখো তো এটা একটা সামান্তরিক হয়ে গেছে না? এই সামান্তরিকের কর্ণ কোনটা? এ প্লাস বি। তো এবার তোমরা আমাকে জানাবা যে এই বাহুটা কত? বি। বি এর প্যারালালে এটা অবশ্যই বি। এটা কার প্যারালাল? এ এর প্যারালাল, তাহলে এটা এ। তুমি যদি এই অংশে এখন ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, এই যে এই ত্রিভুজটা দেখো, এই 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 ত্রিভুজটা সবাই একটু খেয়াল করো, আমি হাইলাইট করে দিচ্ছি। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে তুমি যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো তাহলে তুমি কি পাবা? এই ত্রিভুজে সন্নিহিত বাহু হচ্ছে বি এবং এ, সরি একই ক্রমে ত্রিভুজের দুইটা বাহু হচ্ছে বি এবং এ। তাহলে বি প্লাস এ, এই ত্রিভুজের জন্য লিখতে পারি বি প্লাস এ সমান, আমরা এই বাহুটাই তো পাবো। এই বাহুটার নাম দাও, এই বাহুটার নাম দাও আর, সমান আমরা কি পাবো? আর পাবো। যে বি প্লাস এ সমান কি পাবো? আর। আবার এই ত্রিভুজটার দিকে তাকাও, যেটা আমি শুরুতে দেখালাম, এই যে এই ত্রিভুজটায়, এই ত্রিভুজটা আমরা কি লিখতে পারবো? এই ত্রিভুজটার জন্য আমরা লিখতে পারবো এ প্লাস বি ইজ ইকুয়াল টু আর। লেখা যাবে না? কারণ এ প্লাস বি দিলেও এই আর এর মান এবং দিক চেঞ্জ হয় নাই, বি প্লাস এ দিলেও এই আরটা পাচ্ছি, মান এবং দিক চেঞ্জ হয় নাই। তাহলে এ প্লাস বি সমান আর, বি প্লাস এ সমান আর। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং
যেহেতু দুইটা একই জিনিস আমরা লিখতে পারি a প্লাস বি যা মিন করে বি প্লাস এ তাই মিন করবে, এটারই বলে বিনিময় সূত্র। তাহলে ভেক্টর বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ তারা স্থান বিনিময় করলে কোনো সমস্যা নাই, একই জিনিস পাবো। a প্লাস বি যেই জিনিস, এই যে সবুজটা, বি প্লাস এও এই সবুজ রেখাটাই নির্দেশ করছে। ওকে, ডান ডান। এরপরে চলো, আশা করি বিনিময় সূত্রটা বুঝতে পারছো। আর যদি না বুঝো এদিকে তাকাবা আবারও, দেখো আমি এই ত্রিভুজের একটা নাম দিলাম, এটার নাম দিলাম এটার নাম দিলাম হচ্ছে ও পি কিউ আর। তুমি এভাবে লিখতে পারবা, যেখানে খেয়াল করে দেখো ত্রিভুজ ও পি কিউ তে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি। ভেক্টরে যে ত্রিভুজ সূত্রটা আছে, ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করি, কি পাবো? ওপি প্লাস পি কিউ মানে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান, এই যে এই বাহুটার নাম দিয়েছি আমি আর, আর ভেক্টর। খেয়াল করো তো ওপি মানে কি? ওপি মানে হচ্ছে এ ভেক্টর, পিকিউ মানে কি? পিকিউ মানে হচ্ছে বি ভেক্টর সমান কি? আর ভেক্টর। ঠিক একইভাবে আবার লিখবা ত্রিভুজ ও আর কিউতে, ত্রিভুজ ও আর কিউতে সেম সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দেখি। ও আর ভেক্টর প্লাস আর কিউ ভেক্টর সমান আর ভেক্টর, তাই না? এই যে এই আর ভেক্টর, ও আর মানে কি? বি ভেক্টর, আর আর কিউ মানে কি? আর কিউ মানে হচ্ছে এ ভেক্টর সমান আর ভেক্টর। এটা সমীকরণ 2, এটা সমীকরণ 1, 1 নাম্বারও আর 2 নাম্বারও আর, তার মানে এ প্লাস বি ভেক্টর সমান বি প্লাস এ ভেক্টর, দ্যাটস ইট। এটাই হচ্ছে বিনিময় সূত্র, পারবো আমরা বিনিময় সূত্র মেনে চলে, শেষ, ডান। ক্লিয়ার? কমেন্ট একটু বলো যে ভাইয়া হ্যাঁ ক্লিয়ার, সোজা জিনিস। এইবার খুকু চোখ খুললো। চলো এবার আমরা দেখি যে যেহেতু বিনিময় সূত্র, তাহলে এইটা কি একই কিনা, মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা কি সেম? উত্তর হচ্ছে না, এটা সেম নয়। উত্তর হচ্ছে না। না, কেন না? ভাইয়া দেখো তো, বিনিময় সূত্র মানে এই যে এ ভেক্টর মাঝখানে প্লাস দিবা, প্লাস দেওয়ার পর এই মাইনাসটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিলাম, এটা মাইনাস বি ভেক্টর লেখা যায়। এটা মানে হচ্ছে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি। সবাই আমার সাথে একসাথে বলো, এটা মানে হচ্ছে এ ভেক্টর মাঝখানে কি আছে? প্লাস, এপাশে কি আছে? মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা বলবো এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি সমান, এখানে কি লিখছে? বি ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর এর লব্ধি। দুইটা তো সেম না? খেয়াল করো তো ভাই, আমি যদি এটার এইভাবে লিখতাম, মাইনাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর, তাইলে ঠিক আছে, তাইলে বিনিময় সূত্র ঠিক আছে, যে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি। এখানেও কি বোঝাচ্ছে? মাইনাস বি ভেক্টর এবং এ ভেক্টরের লব্ধি। এইটা ঠিক আছে, এটা ওকে, এটা বিনিময় সূত্র মেনে চলছে। বাট উপরেরটা দেখো তো কি করছে? এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি, আবার বি ভেক্টর আর মাইনাস এ ভেক্টরের লব্ধি নিশ্চয়ই সেম না। তাহলে এটা সেম না, এটাই আমরা দেখাবো, চিত্র এঁকে দেখাবো যে এটা সেম না, এটা ইকুয়াল না, ইট ইজ নট ইকুয়াল। এইটা ইকুয়াল, এটা ইকুয়াল, কিন্তু এখানে তো বিয়ের সামনে মাইনাস দেয় না, তাহলে এটা ইকুয়াল না। এটাই চলো দেখাই কিভাবে এটা ইকুয়াল না, একই না। এবার দেখাবো, ফার্স্টে আমরা যে কোনো দুইটা র্যান্ডম ভেক্টর অঙ্কন করি। মনে করো এটা এ ভেক্টর, মনে করো এটা এ ভেক্টর, এটা এ ভেক্টর, মনে করো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, যে কোনো দিকে দুইটা র্যান্ডম ভেক্টর আমরা অঙ্কন করলাম। এ হচ্ছে আমাদের এ ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এখন আমাদের লাগবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা মানে বোঝাচ্ছে, এই যে এটা মানেটা বুঝতে হবে ভাই, এটা মানে বোঝাচ্ছে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি। এই অংশটুকু কি বোঝায়? এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি।
তাহলে আমাদের চিত্রে এ ভেক্টর আছে, আছে, মাইনাস বি ভেক্টর কই? বি ভেক্টরকে তুমি যদি জাস্ট উল্টিয়ে দাও, বি ভেক্টরকে জাস্ট তুমি এই যে বি ভেক্টরটাকে তুমি জাস্ট যদি উল্টিয়ে দাও তাহলে তুমি মাইনাস বি ভেক্টর পাবা। বি ভেক্টরটাকে উল্টিয়ে দিলে এই যে এভাবে উল্টায় দিলাম, উল্টায় দিলেই তুমি মাইনাস বি ভেক্টর পাবা। বি ভেক্টরটাকে উল্টায় দিলেই তুমি মাইনাস বি ভেক্টর পাবা। কি উল্টাচ্ছে না কেন? এই যে বি ভেক্টরটাকে আমরা জাস্ট উল্টায় দিলাম, যেভাবে আছে জাস্ট সেভাবে উল্টায় দিব, জাস্ট উল্টা করে দিব। তাহলে এই যে ভেক্টরটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের মাইনাস বি ভেক্টর। যেহেতু বি ভেক্টরকে উল্টিয়ে পেয়েছো তাই বি ভেক্টরকে কাটা দিয়ে দাও। মনে মনে এটা আর নাই, এটা কাটা, ডট 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 করে দিলাম, কাটা। মনে রাখবা ভেক্টর উল্টাইলে মানের কোনো চেঞ্জ হয় না। এটার মান যদি 2 হইতো এটার মানও কত আছে? 2 আছে। খালি চেঞ্জ হচ্ছে কি অ্যাঙ্গেল। এটা অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস আলফা, কারণ পুরোটা 180, খালি আলফাটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? আচ্ছা ওইটা আমার ম্যাটার না, ভেক্টর উল্টাইলে মানের কোনো চেঞ্জ হয় না। এবার এটা মানে হচ্ছে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি। তাহলে এ ভেক্টর আছে, হ্যাঁ আছে, মাইনাস বি ভেক্টর আছে, আছে। এবার এদের লব্ধি কোনটা হবে? এদের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ, এই যে প্যারালাল প্যারালাল নিলাম, এই যে সামান্তরিকের কর্ণ এটাই হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ডান। এবার আমরা রাখবো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এবার বি ভেক্টরকে ঠিক রাখবো, মানে খেয়াল করো আমরা জাস্ট এবার বি ভেক্টরটাকে এই যে বি ভেক্টরটা আছে না, এই যে বি ভেক্টরটা, এই বি ভেক্টরটাকে আমরা ঠিক রাখবো, মানে বি ভেক্টরটা এই যে এইভাবে আঁকতেছি, আমরা বি ভেক্টরকে ঠিক রাখবো এবং আমার মাইনাস এ ভেক্টর তৈরি করব। ভাই এই যে এ ভেক্টরটা, এই এ ভেক্টরকে যদি জাস্ট উল্টিয়ে দেই, এই যে ভেক্টরটাকে এখানে নিয়ে আসলাম কিন্তু উল্টায় দিতে হবে, এ ভেক্টর এটারও যদি উল্টায় দেই তাহলে এটা হবে আমাদের মাইনাস এ ভেক্টর। এই যে এ ভেক্টর ছিল উল্টায় দিছো, এটা হবে মাইনাস এ ভেক্টর। এবার প্রশ্নে বলা আছে কার কার লব্ধি? বি ভেক্টর এবং মাইনাস এ ভেক্টরের লব্ধি। এই যে বি ভেক্টর আছে, আছে, মাইনাস এ ভেক্টর আছে, আছে। এবার এদের লব্ধি কেমনে? এই যে প্যারালাল প্যারালাল সামান্তরিক হয়ে গেল। এই যে সামান্তরিকের কর্ণটা দেখতে পাচ্ছ না? এই যে কর্ণটা দেখতে পাচ্ছ সবাই? আরে কর্ণটা সুন্দর হচ্ছে না। এই যে কর্ণটা, এই কর্ণটা হচ্ছে বি ভেক্টর এবং মাইনাস এ ভেক্টরের লব্ধি। তো এবার খেয়াল করে দেখবা সবাই, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কোনটা? এইটা। আর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর কোনটা? এইটা। দুইটার মান একই হইলে হইতে পারে, বাট দিক দেখো তো, একটার দিকে এই দিকে, আরেকটা দিক তার উল্টা দিকে। তাহলে এরা কি কখনো সমান? ভেক্টর সমান মানে মানও সমান, দিকও সমান। এখানে দেখাই যাচ্ছে একটা যে দিকে, একটা তার উল্টা দিকে। দেখো এই যে ভেক্টরটাকে যদি কপি করে এখানে নিয়ে বসাও, যেখানে নিয়ে বসাও, একটা আর একটার উল্টা দিকে। এটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে অবশ্যই এরা সমান নয়। ব্যাপারটাকে আমি বুঝাইতে পারছি? যদি পারি কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, পুরো ভেক্টরটাই দিক উল্টে যাবে, দিক উল্টে যাবে, জাস্ট দিক উল্টে যাবে। ভেক্টর উল্টানো মানে দিক উল্টে যাবে, আর কিছুই না। তাহলে এরা সমান নয়, এরা সমান নয়। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এবং বি ভেক্টর মাইনাস এ ভেক্টর একই নয়। এই চিত্র থেকেই সেটা বোঝানো যাচ্ছে। ক্লিয়ার? তাহলে সবার খালি জানতে হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে এ এবং মাইনাস বি এর লব্ধি, আর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে বি এবং মাইনাস এ ভেক্টরের লব্ধি। আর এই লব্ধি দুইটা কর্ণ নির্দেশ করছে, আলাদা আলাদা দুইটা কর্ণ নির্দেশ করছে। দ্যাটস ওয়াই এরা দুইজন সমান নয়। আচ্ছা, ভেক্টর উল্টাইলে খালি জাস্ট ভেক্টরটা উল্টে যাবে, আর কিছুই না, ভেক্টরটা উল্টে যাবে। তাহলে ভাইয়া বলো তো এটা মানে কি? আমি আমি কি এটা বলবো বিয়োগফল? এটাকে আমি বিয়োগফল বলবো না কি বলবো, বলতে পারবা? এই যে এই জিনিসটা, এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এটা মানে কি জাস্ট বিয়োগফল? পি ভেক্টর মাইনাস কি ভেক্টর মানে কি বিয়োগফল বোঝাচ্ছে? না, এটা বোঝাচ্ছে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। তুমি যদি তাও না বুঝে এভাবে লিখবা, পি ভেক্টর মাঝখানে প্লাস দিবা, মাইনাস কিউটারে ভিতরে ঢুকাই দিবা, তাহলে বুঝাবে কি পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। ভেক্টর উল্টাইলে তার মানের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় অ্যাঙ্গেল, মানে আলফাটা হয়ে যাবে 180 মাইনাস আলফা।
গত ক্লাসে এটা দিয়ে একটা অঙ্ক করাইছি। ওকে, তাহলে এ হচ্ছে ভেক্টর বীজগাণিত বিনিময় সূত্র মেনে চলে। এরপর আসি সংযোগ সূত্র। ভাই হোয়াট ইজ সংযোগ সূত্র? সংযোগ সূত্রটা কি আসলে? সংযোগ সূত্র মানে হচ্ছে, দেখো আমি যদি বলি 2 প্লাস 5 প্লাস 2, এটা তো স্কেলার, তাই না? স্কেলার রাশি। এটা যা, এটা যদি এভাবে লিখি 2 প্লাস 5 প্লাস 2, এটা সেম জিনিস না ভাই? একই তো। 5 আর 2 7, 7 আর 2 9, 5 আর 2 7, 7 আর 2 9, সেম জিনিস না? এখন ভেক্টর রাশি কি এই লটা মেনে চলে? ইয়াস, ভেক্টরও এই লটা মেনে চলে। এই কারণে এটারই বলা হয় ভেক্টরের সংযোগ সূত্র। অর্থাৎ ধরো টোটাল 3টা ভেক্টর, সেটার আমরা চাইলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর সি কে বাইরে পাঠিয়ে দিতে পারি, এটা লিখতে পারি। এটাই বলে সংযোগ সূত্র। এটারই প্রমাণ এখন তোমাদেরকে দেখাবো। বুঝছো? এটা স্কেলার রাশির সংযোগ, এটা হচ্ছে ভেক্টর রাশির সংযোগ। তাহলে ভেক্টর কি মেনে চলে? সংযোগ সূত্র মেনে চলে। এটার প্রমাণই তোমাদেরকে আমি এখন দেখাবো। চলো দেখে নেই ভেক্টর সংযোগ সূত্র কিভাবে মেনে চলে, চিত্র দিয়ে দেখাবো। ভাই এগুলো জীবনে একবারই পড়তে হবে, এগুলো এমসিকিউ ছাড়া কোথাও আসবে না। তো এগুলো নিয়ে পেন খাওয়ার কিছু নাই, এগুলো ইজি আছে, এগুলো বেসিক ক্লিয়ার করে। চলো দেখি ভেক্টর কেমনে সংযোগ সূত্র মেনে চলে। সংযোগ সূত্র, টোটাল ভেক্টর নিব 3টা। কয়টা নিব ভেক্টর? 3টা ভেক্টর নিব। ধরো এই হচ্ছে একটা ভেক্টর এ, এই মনে কর আরেকটা ভেক্টর নিলাম বি, এই মনে কর আরেকটা ভেক্টর নিলাম সি। 3টা ভেক্টর নিলাম, লিখা নাও। এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। এখন সংযোগ সূত্র মানে কি? সংযোগ সূত্র মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর যা হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর সাথে সি ভেক্টর যোগ করলে তাই হবে। তো চলো প্রমাণ করি। প্রমাণ আমরা কেমনে করব? লেফট হ্যান্ড সাইড ধরব। লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি প্লাস সি। এখন বলো এখানে ব্র্যাকেটের ভিতরে কে কে আছে? বি প্লাস সি। এটা মানে কি বোঝায়? এটুকুর মানে কি বোঝায় বলো? এটুকুর মানে হচ্ছে বি এবং সি এর লব্ধি। এটুকু মানে হলো বি ভেক্টর এবং সি ভেক্টরের লব্ধি। আর বি ভেক্টর এবং সি ভেক্টরের লব্ধি কোনটা হবে? আমরা সবাই ত্রিভুজ সূত্র অনুযায়ী জানি। দেখো এটা হচ্ছে বি ভেক্টর এবং এটা হচ্ছে সি ভেক্টর, তাই না? তাহলে দেখো তো এরা দুইজন একটা ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করলে, একই ক্রমে দুইটা বাহু নির্দেশ করলে ত্রিভুজে যে তৃতীয় বাহুটা আছে বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করবে। এই যে এটা এদের লব্ধি নির্দেশ করবে। তার মানে এই যে তৃতীয় বাহুটা, দেখো তো তুমি এর কথা বাদ দাও, তুমি এ কে ভুলে যাও, মনে করো এ নাই, তাহলে বি এবং সি একজনের পিছনে আরেকজন লাইগা আছে। তাহলে যে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে, তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে বি এবং সি এর লব্ধি নির্দেশ করছে। তৃতীয় বাহুটা হচ্ছে বি প্লাস সি। এবার বি প্লাস সি এর সাথে কাকে যোগ করবা? এ কে যোগ করবা। তাহলে এই যে এটাকে এখানে নিয়ে আসো। এবার দেখো, এবার তুমি এই যে বি এবং সি এর কথা ভুলে যাও। তুমি দেখো তো এটা একটা ভেক্টর এবং এই গোলাপিটা একটা ভেক্টর। এই যে খেয়াল করো, এ একটা ভেক্টর এবং গোলাপিটা আরেকটা ভেক্টর। এই দুইটা ভেক্টর একজন আরেকজনের পিছনে লাইগা আছে একই ক্রমে। তাহলে তৃতীয় যেই বাহুটা হবে সেটা হবে এই বাহু এবং এই গোলাপি বাহুর লব্ধি। এই যে এটা, এই তৃতীয় বাহুটা হচ্ছে বিপরীত ক্রমে এ ভেক্টর এবং বি প্লাস সি ভেক্টরের লব্ধি। এই তৃতীয় বাহুটার নাম দিলাম আমি আর ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি এটা সমান লেফট হ্যান্ড সাইড, এটা সমান সমান আমরা কি পাচ্ছি? আর পাচ্ছি না? দেখো এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টরের একটা নাম দাও। এই যে বি প্লাস সি ভেক্টরের নাম দিলাম আমি গোলাপি। এই যে গোলাপি ভেক্টর, গোলাপি ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং গোলাপি ভেক্টর মিলে আমরা নতুন করে পাচ্ছি আর ভেক্টরকে, তাই না? আর ভেক্টর। ওকে, এটাই তো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডটাও যদি আমার আর ভেক্টর আসে তাহলে আমি বুঝবো যে খেলা শেষ, সংযোগ সূত্র মেনে চলে। তো লেটস স্টার্ট রাইট হ্যান্ড সাইড। চলো রাইট হ্যান্ড সাইডটাও আমার আসে কিনা এটা দেখি।
লিখো এই যে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ব্র্যাকেটের ভিতরে প্লাস বাইরে হচ্ছে সি ভেক্টর। কারণ ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদেরকে আগে যোগ করব। এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে যোগ করো। এই যে দেখো আমি এ ভেক্টরের দিকে তাকাও সবাই, এই যে এ ভেক্টরের দিকে তাকাও, বি ভেক্টরের দিকে তাকাও, একজন আরেকজনের পিছনে লাইগা আছে, তার মানে একই ক্রমে। তাহলে বিপরীত ক্রমে যে তৃতীয় বাহুটা হবে এই যে এটা হবে এ এবং বি এর লব্ধি, মানে এ প্লাস বি, তাই না? যেটা হচ্ছে এই যে লাল কালারটা হচ্ছে এ প্লাস বি ভেক্টর। তাহলে আমি রেড কালারটা পাই গেলাম, তার মানে এ প্লাস বি ভেক্টর মানে হচ্ছে লাল মিয়া, লাল ভেক্টরটা প্লাস সি ভেক্টর। আর লালের সাথে তুমি যদি সি ভেক্টরটা যোগ করো, দেখো তুমি সবুজটাই পাবা। খেয়াল করো, এবার অনলি লাল আর সি, লাল এবং সি, লাল এবং সি এর দিকে তাকাবা। এই যে লাল, এত ভেক্টর দিয়ে তাকালে লাভ নাই, খালি লাল এবং সি, এই দুইটা বাহু যদি একই ক্রমে ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করে, তাহলে এই যে তৃতীয় বাহুটা লাল এবং সি এর, এই যে লালের পাদবিন্দু থেকে সি এর শীর্ষবিন্দু পর্যন্ত তৃতীয় বাহুটা লব্ধি, লাল বাহু এবং সি বাহুর লব্ধিটা কি পাচ্ছি আমরা? আবার সেই সবুজ বাহুটাই পাচ্ছি। সবুজ বাহুটা মানে আর ভেক্টরই পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আবার দেখো এই যে এই লালটা হচ্ছে এ প্লাস বি, এর সাথে তুমি সি কে যুক্ত করে যে এই বাহু এবং এই বাহু, এটা যদি ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করে, তাহলে এই যে সবুজটা হবে তৃতীয় বাহু। তাহলে এ প্লাস বি ভেক্টরের সাথে সি ভেক্টর যোগ করলে আমরা এই তৃতীয় বাহু মানে আরটাই পাবো, অর্থাৎ সবুজ বাহুটাই পাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড যা, রাইট হ্যান্ড সাইডটা, এটাই হচ্ছে আমাদের ভেক্টরের সংযোগ সূত্রের প্রমাণ। দ্যাটস ইট। আর ভেক্টরের দিকটা উল্টা কেন হবে? কেন হবে উল্টা? একই তো হবে। দেখো তো এ প্লাস বি এবং সি একই ক্রমে, তাহলে বিপরীত ক্রমে হচ্ছে আর। ঠিক একইভাবে এ প্লাস বি প্লাস সি একই ক্রমে, তাহলে বিপরীত ক্রমে হচ্ছে আর। উল্টা কেন হবে? তাবাসসুম রিফা, উল্টা হবে না, তুমি হয়তো বা ভুল বুঝছো কোথাও। উল্টা হবে না, ঠিকই আছে। বি প্লাস সি এবং আর এর দিক একই হলো কেমনে? বি প্লাস সি, এই দিকে তাকাও, বলদগুলো বলদের মতো কথা বলতেছে। এই যে বি প্লাস সি হচ্ছে এটা, দেখো এটা টাইনা নিয়ে আসি, এই যে বি প্লাস সি, বি প্লাস সি, সরি 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 সরি, বি প্লাস সি এটা না, এই যে বি প্লাস সি, এই যে এটা হচ্ছে বি প্লাস সি, তাই না? বি প্লাস সি আর কাটটা একই হইলো বললাম ভাইয়া, বি প্লাস সি এবং ভেক্টর এবং আর ভেক্টরের দিক তো একই। বি প্লাস সি আর এটা মনে করে যে এটা, এই যে এটা এ ভেক্টর, তাই না? এই যে এটা এ ভেক্টর, খেয়াল করো সবাই, এটা এ ভেক্টর, এটা বি প্লাস সি ভেক্টর। আর আর ভেক্টরটা কই? আর ভেক্টরটা এখান থেকে এইখানে। কেমনে একই হলো এই দিকটা বলো তো, তোমরা আমাকে বলো এই দিকটা কেমনে একই হলো? ভাই তোমাদেরকে কি শিখাইছি? তোমাদেরকে শিখাইছি একই ক্রমে যারা আছে, এই যে এই দুইটা বাহু একই ক্রমে আছে, তাহলে বিপরীত ক্রম যেটা হবে সেটা হবে লব্ধি। তাহলে বিপরীত ক্রমে আছে, কেমনে একই আছে? খেয়াল, বুঝছো এবার? এবার বুঝছো যে এদের দিক একই না, ঠিকই আছে, একই ক্রমে নাই। একই ক্রমে মানে একজনের পিছনে আরেকজন লেগে থাকবে, সেটা তো করতেছে না এখানে ভাই। বিপরীত ক্রম মানে একই ক্রমে যারা আছে তাদের অপোজিশনে আসবে আরেকটা ভেক্টর। ক্লিয়ার এবার রিফা? বুঝছো? ওকে, ডান। পরের কোশ্চেনে যাই। এগুলো বিনিময় সংযোগ সূত্র মেনে চলে প্রমাণ দেখলাম। এরপরে আমরা আসি বন্টন সূত্র। বন্টন সূত্র, চলো বন্টন সূত্রটা আসলে কি ভাইয়া? খেয়াল করো, বন্টন সূত্রটাও খুব মজা আছে। আমি যদি বলি যে ভেক্টরগুলো এইভাবে ধরো, স্কেলার রাশির বন্টন দেখাই, 5 2 প্লাস 3, 5 ইন্টু 2 প্লাস 3 কে আমরা কি এভাবে লিখতে পারি? 5 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 3, এটা তো লেখা যায়, তাই না? দেখো তো, 3 আর 2 যোগ করলে কত হয়? 5, 5 5 25। এখন দেখো তো, 5 দুনে 10, 3 5 15, 10 আর 15 যোগ করলে 25। তার মানে ঠিক আছে, এটা তো স্কেলারের জন্য গেল। ভেক্টরের জন্য এভাবে লেখা যাবে? হ্যাঁ, লেখা যাবে। এটা তো স্কেলারের জন্য গেল, ভেক্টরের জন্য কি এভাবে লেখা যাবে? যাবে। খেয়াল করো ভেক্টরের জন্য কিভাবে লিখতে পারবো।
যে ধরো এম হচ্ছে একটা স্কেলার মান, এম হচ্ছে একটা স্কেলার মান বা স্কেলার কোয়ান্টিটি, আর এখানে ব্র্যাকেটের ভিতরে দুইটা ভেক্টরের সমষ্টি এ প্লাস বি ভেক্টর, এটা মানে বোঝায় এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারবো, এটাই হচ্ছে আমাদের বন্ট সূত্র, এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। মানে চাইলে আমরা স্কেলার কোয়ান্টিটিটাকে প্রত্যেকটা ভেক্টরের সাথে এভাবে গুণ দিয়ে লিখতে পারি। এটাই হচ্ছে বন্টন সূত্র। সো এখন আমরা এই বন্টন সূত্রের প্রমাণটা দেখব। সো বন্টন সূত্রটা লেখা হইলে চলো আমরা প্রমাণে চলে যাই। এই প্রমাণগুলো একবার করে করবা, বেসিক ক্লিয়ার থাকবে। বন্টন সূত্র, এই জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ নিব বোঝার জন্য। এমন একটা সমকোণী ত্রিভুজ নিলাম। দেখো ভাইয়া, এটা হচ্ছে এ বাহু মানে এ ভেক্টর, যেটা এ ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর। আর এই ভেক্টরটা তাহলে কি হবে বলো তো দেখি। তোমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী জানো একই ক্রমে যারা আছে তাদের সমষ্টিটাই হবে আমাদের এই বিপরীত ক্রমে যে আছে তার সমান। এটা হচ্ছে লব্ধি, তাই না? ওকে, তাহলে এটা তো আমরা বুঝতেছি। এই ত্রিভুজটার নাম দিলাম ওপি কিউ। কি নাম দিলাম? ও পি কিউ। ত্রিভুজের নাম দিলাম ওপি কিউ। এবার প্রত্যেকটা বাহুকে, আচ্ছা আমি আগে এখানে লিখে নিই, আমাদের প্রমাণ করতে হবে এম ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। এটা আমাদের প্রমাণ করতে হবে। তা আমি প্রথমত যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা বাহুকে এম গুণ করে দিব। ধরো এটা এ, এটার যদি এম গুণ করে দাও তাহলে একটু বড় হয়ে যাবে। ধরো একে 2 গুণ করলে হয়ে যাবে 2a, 5 গুণ করলে হয়ে যাবে 5a, এম গুণ করে দিলে হবে এম এ। তার মানে এটাকে একটু বর্ধিত করে ফেলবো, এই বাহুটাকে ধরে একটু বর্ধিত করে ফেলবো, যেটাকে ধরে একটু বর্ধিত করে ফেললাম, তাহলে এই টোটাল বাহুটা হচ্ছে এম এ। এই যে এখান থেকে দেখো বর্ধিত করে ফেলছি। ওকে, তাহলে এই যে টোটাল বাহুটা খেয়াল করবা, এখান থেকে শুরু করে এই টোটাল বাহুটা হচ্ছে এম এ ভেক্টর, মানে একটা বাহুকে আমরা এম গুণ করে ফেললাম। ঠিক সিমিলারলি এই বাহুটাকেও আমরা এম গুণ করে ফেললাম, যেটাকেও আমরা এম গুণ করে ফেললাম। তাহলে এই বি ভেক্টরটাকে যদি এম গুণ করি তাহলে এটা হচ্ছে এম বি ভেক্টর। তাহলে বলো এম এ ভেক্টর এবং এম বি ভেক্টরের লব্ধি কোনটা? এম এ ভেক্টর মানে হচ্ছে এই টোটাল বাহুটা, এম বি ভেক্টর হচ্ছে এই টোটাল বাহুটা। তাহলে এদের লব্ধি কোনটা হবে? দেখো এরা ত্রিভুজের দুইটা বাহু, একই ক্রমে সূচিত দুইটা বাহু, তাহলে এদের লব্ধি হবে বিপরীত ক্রমে। এই যে বিপরীত ক্রমে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত যে বাহুটা বিস্তৃত এর সমান। তাহলে লব্ধিটা কার কার লব্ধি? এই বড় লব্ধিটা কার কার লব্ধি ভাইয়া? এম এ বাহু এবং এম বি বাহু। তাহলে এই বড় বাহুটা হবে, এই টোটাল বড় বাহুটা হবে এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। এটাই তো হবে, তাই না? তো খেয়াল করো এখানে দুইটা ত্রিভুজ আমরা পাচ্ছি, একটা হচ্ছে ছোট্ট ত্রিভুজ ও পি কিউ, আর বড় ত্রিভুজ ও আর এস। আর না দিই ও এক্স ওয়াই নাম দিলাম। এই ছোট্ট এবং বড় দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছ সবাই? আবারও বুঝা, একটা ছোট ত্রিভুজ, এর বাহুকে এম গুণ করে দিলাম এম এ, ওই বাহুকে এম গুণ করে দিলাম এম বি। তাহলে এম এ ভেক্টর এবং এম বি ভেক্টরের লব্ধি হচ্ছে এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। এটা ত্রিভুজ সূত্র অনুযায়ী লিখছি। এবার আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তোমরা যদি একটু খেয়াল করো, ত্রিভুজ ও ও পি কিউ এবং ত্রিভুজ ও এক্স ওয়াই সদৃশ ত্রিভুজ, তাই না? সদৃশ কোণী, এরা কেমন ত্রিভুজ? সদৃশ কোণী ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ কেমন ত্রিভুজ? সদৃশ কোণী ত্রিভুজ। কেমনে বুঝলাম? নবম দশম শ্রেণীতে পড়ার কথা। দেখো তো এই যে ছোট্ট বাহুটা এ বাহু, এই এ বাহুর প্যারালাল বাহু কোনটা? এই পুরো বড় বাহুটা এম এ বাহু। একইভাবে বি বাহু, বি বাহুর প্যারালাল বাহু হচ্ছে এম বি বাহু। একটা অ্যাঙ্গেল কমন আছে দুইটা ত্রিভুজের, এই যে ছোট্ট ত্রিভুজ এবং এই বড় ত্রিভুজের অ্যাঙ্গেল একটা কমন। আবার দেখো এই বাহুটা এই বড় বাহুর প্যারালাল, মানে তিনটা বাহুই সমান্তরাল।
তাহলে এটা কি সদৃশকোণী ত্রিভুজ। আমরা জানি সদৃশকোণী ত্রিভুজ হলে এদের সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান হয়। সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান। এই কথাটা সবার জানতে হবে। দুইটা সদৃশকোণী ত্রিভুজের সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান হয়। সদৃশকোণী ত্রিভুজের কি হয়? সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে বলতো এ বাহু, এই এ বাহুর সমান্তরাল বাহু কোনটা? এ বাহুর সমান্তরাল বাহু এই বড় বাহুটা এম এ বাহু। এই অনুপাতটা যা হবে সমান সমান হবে বাকি প্রত্যেকটা বাহুর অনুপাত। যেমন বি বাহু, এই বি বাহুর সমান্তরাল বাহু হচ্ছে এম বি। তাহলে বি বাহু সমান্তরাল বাহু হচ্ছে এম বি বাহু। এবং ফাইনাল যে লব্ধি বাহু, দেখো তো এই ছোট্ট বাহুটা কত? এ প্লাস বি বাহু। এটা কি বাহু? এ প্লাস বি বাহু। এবং এই বাহুর সমান্তরাল বাহু কোনটা? এই বড় বাহুটা এম এ প্লাস এম বি বাহু। এম এ প্লাস এম বি বাহু। এটা কি বুঝেছো সবাই? আবারও বুঝাই, প্রথম থেকে বুঝাই, এখানেই শেষ কিন্তু আমাদের। এখান থেকে আমরা বন্টন সূত্রটা প্রমাণ করতে পারবো। আমরা ছোট্ট একটা ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে এম গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল এম এ, এটা এম বি। আর ছোট্ট ত্রিভুজে এটা এ, এটা বি, এটা এ প্লাস বি, আমরা ত্রিভুজ সূত্র থেকে লিখতে পারি। এবং বড় ত্রিভুজে এটা এম এ, এটা এম বি, তাহলে এটা হচ্ছে এম এ প্লাস এম বি। এখন আমার ওইটা প্রমাণ করতে হবে। যেহেতু এখানে দুইটা সদৃশকোণী ত্রিভুজ পাওয়া যাচ্ছে, দেখো এই যে ও পি কিউ একটা, আর ওটা হচ্ছে ও এক্স ওয়াই একটা, এই দুইটা কি সদৃশকোণী। তাহলে এ বাহুর সমান্তরাল বাহু হচ্ছে এম এ বাহু। তাহলে সমান্তরাল বাহুর অনুপাত সমান। এই যে বি বাহুর সমান্তরাল হচ্ছে এম বি। একইভাবে এ প্লাস বি বাহু মানে এটুকুর সমান্তরাল হচ্ছে বড় এম এ প্লাস এম বি বাহু। এটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের রুল। তো এখান থেকে যে কোনো দুইটা অংশ নিয়ে আমরা এটা প্রমাণ করতে পারি। ধরো আমি এইটুকু অংশ নিব, এটুকু নাও, এটুকু নিয়ে আমরা লিখতে পারি এই যে বিভেক্টর কাটাকাটি হয়ে যাবে, তাই না? তাহলে এ এমটা এখানে গুণ হয়ে যাবে না? তাহলে আর গুণন করো, এইটুকু অংশ নিয়ে সমাধান করতেছি। এম এর সাথে এ প্লাস বি গুণ হয়ে যাবে, উপর নিচে বিভেক্টর কাটা, তাহলে এখানে ওয়ানের সাথে এটা গুণ হয়ে যাবে, এম এ প্লাস এম বি। প্রমাণিত, প্রুভড। যে কোনো দুইটা অংশ নিয়ে করলেই হবে যে এম ইন্টু এ প্লাস বি যেই জিনিস, এম এ প্লাস এম বি একই জিনিস, শেষ। এটারই বলে বন্টন সূত্র। এই সবাই বুঝছো? এগুলো একবার হলেও করবা জীবনে, হ্যাঁ? এমন না যে ব্যাপারটা খুব কাজে লাগবে, মানে এটা খুব কাজে লাগে না, এমসিকিউতে আসে, যেন একবার হলেও জীবনে করা হয়, এই কারণে আমি করায় দিলাম, কারণ বেসিক ক্লিয়ার করে। ক্লিয়ার সবাই? এই হচ্ছে আমাদের তিনটা বীজগণিত রুলস মেনে চলে, সংযোগ, বন্টন, বিনিময়। ওকে, ডান। চলো 7 নাম্বারটা গেল। এরপরে আমরা আসি কিছু প্রশ্নে। আজকে এই প্রশ্নগুলো আমরা এখন সমাধান করব। তো দেখো বলছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। আচ্ছা, এখানে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কোটেশন লিখো। ইম্পর্টেন্ট, এখানে লিখো ইম্পর্টেন্ট ঠাডা মুখস্থ। লিখছি ইম্পর্টেন্ট ঠাডা মুখস্থ, মানে ইম্পর্টেন্ট টিএম, মানে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা ঠাডা মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে দেখো দুইটা ভেক্টর, এগুলো ঠাডা মুখস্থ রাখা ভালো। একটা ভেক্টর, এটার নাম আমি দিলাম পি, মানে এটা পি হচ্ছে এই ভেক্টরের মান বা ভ্যালু। যেহেতু উপরে ভেক্টর সাইন নাই, মানে এটা একটা ভ্যালু পি। তো ঠিক এই পি ভেক্টরটাকেই কপি করব, কপি করলাম। তাহলে এটার ভ্যালু কত? পি। এটার ভ্যালু কত? পি। এটার ভ্যালু কত হবে? পি। তাহলে এটা কি দুইটা সমান মানের ভেক্টর, মান সমান, দিক কিন্তু সমান না। এরা হচ্ছে দুইটা সমান মানের ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ মানে আলফা যদি 60 ডিগ্রি হয়, এদের লব্ধিটা কত হবে? আমরা জানি লব্ধি হয় সামান্তরিকের কর্ণ বরাবর, এই যে প্যারালাল এই হচ্ছে কর্ণ, এটা হচ্ছে আমাদের লব্ধি। এই লব্ধি সূত্র দিয়ে বের করতে হবে √(p²
প্লাস পি স্কোয়ার প্লাস 2pb cos 60, তাই না? এভাবে করবো যে এখানে দুইটার সমান মানের ভেক্টর, মানে একটার মান পি আর একটার মান পি, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে আমাদের লব্ধির মান কত হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ মানেও পি, প্লাস 2p কিউ কজ আলফা, আলফা হচ্ছে 60 ডিগ্রি, কজ 60 মান হাফ, হাফ আর 2 কাটা, তাহলে পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার মানে 3p স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 3p। এই যে এইটা ঠাড়া মুখস্থ রাখবা যে দুইটা সমান মানের ভেক্টর যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় তাহলে লব্ধির মান হবে রুট 3p। আর লব্ধির দিক কোনটা হবে? লব্ধির দিক কি এখানে tan থিটা যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল এগুলা দিয়ে বের করতে হবে না ভাই। ভাই দুইটা যদি সমান হয় তাহলে লব্ধি কি একদম মাঝ বরাবর যাবে না? দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, ধরো তোমার একজন এদিকে টানতেছে 30 নিউটন বলে, আরেকজন এদিকে টানতেছে 30 নিউটন বলে, তুমি কি মাঝ বরাবর যাবা? কারণ অয় 30 অয় 30, তুমি ওই দিকেও যাবা না এইদিকেও যাবা না, একদম মাঝ বরাবর যাবা যেহেতু দুইটা সমান। তাহলে ভাই এটা তো বের করার দরকারই নেই, এটা তো বোঝাই যাচ্ছে যে লব্ধিটা যে কোনোটার সাথে 30 ডিগ্রি কোণে যাবে। এটা তো আর বোঝার মানে হচ্ছে এটা তো আর বোঝার জন্য খুব পিএইচডি করার দরকার নেই যে দুইটা সমান হলে লব্ধিটা একদম মাঝ বরাবর মানে 30 ডিগ্রি কোণে যাবে। তো ওইটা বুঝতে পারবা, ওইটা কোনো প্যারা নাই, খালি মনে রাখবা সমান মানের দুইটা ভেক্টর 60 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি হবে রুট 3p। আবার সমান মানের দুইটা ভেক্টর, এই যে এটা এবং এটারই কপি করি, এই যে সমান মানের দুইটা ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, দেখো সমান মানের দুইটা ভেক্টর, এটার মান পি এটার মানও পি, এখন মধ্যবর্তী কোণ হচ্ছে 120, মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, এদের লব্ধি কোনটা হবে? ভাইয়া লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর, প্যারালাল প্যারালাল হয়ে গেল সামান্তরিক, এই যে কর্ণ এটা হবে এদের লব্ধি। মজার ব্যাপার হচ্ছে বলতো লব্ধির দিক কোনটা? ভাই মধ্যবর্তী কোণ কত 120 না, তাহলে লব্ধি হচ্ছে মাঝ বরাবর যাবে, যেহেতু দুইটাই সমান তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি ভাগ করে যাবে, এটা লিখলাম না, বাট মনে রাখবা এক্ষেত্রে যে লব্ধিটা হয় আর এক্ষেত্রে লব্ধির মান হয় পি, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ ভাইয়া। মানে এখানটা একটু কোটেশন দিয়ে লিখে নাও, দুটি সমান মানের বল, সমান মানের বল মান সমান 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি হবে যে কোনো একটির সমান, যে কোনোটির সমান। মানে বোঝাতে যাচ্ছি ধরো একজন 20 নিউটন বলে আরেকজন 20 নিউটন বলে 120 ডিগ্রি কোণে কোনো বস্তুকে টানতেছে, তাহলে ওই বস্তুটার লব্ধি হবে 20 নিউটনই। যদি ভাইয়াকে অবিশ্বাস হয় তাহলে সেম সূত্র, খালি 60 ডিগ্রি জায়গায় 120 ডিগ্রি বসাও, দেখবা আসে। দেখো আমি করি, পি স্কোয়ার 2pp cos 120, 120 এর মান মাইনাস হাফ, তাহলে 2 আর 2 কাটা, তাহলে মাইনাস পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, একটা পি স্কোয়ার একটা পি স্কোয়ার কাটা, তার মানে রুট পি স্কোয়ার মানে পি, শুধু পি আসবে। সেই দুইটা মনে রাখবা আর কি, এই দুইটা খুব ইম্পর্টেন্ট, বারবার আমাদের সামনে আসবে, বিশেষ করে যাদের টার্গেট মেডিকেল তাদের কিন্তু এই প্রশ্নগুলো ফেস করতে হতে পারে। যে সমান মানে দুইটা বল 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে লব্ধি হবে রুট 3p, লব্ধি দিক হবে মাঝ বরাবর মানে একদম অ্যাঙ্গেলকে দুই ভাগ করে যাবে। আর যদি সমান মানে দুইটা বল 120 ডিগ্রি কোণে কাজ করে তাহলে লব্ধির মান হবে তাদের একটি সমান যদি 120 ডিগ্রি কোণে কাজ করে। ওকে, ক্লিয়ার? কিসের রুট 2 হবে? উল্টাপাল্টা কথা কেন বলো? পি স্কোয়ার রুট 3p, তিনটা পি স্কোয়ার মানে কি রুট 3p, ঠিকই আছে। ওকে, তো চলো আমরা কিছু প্রশ্ন দেখে নিই। ওকে, এই কোয়েশ্চেনটা বোঝার একটু চেষ্টা করি, কি বলছে এই কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনে বলছে পি ভেক্টর প্লাস কি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। এইটা মানে কি? এটা মানে হচ্ছে আর হলো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি,
এটা মানে হচ্ছে আর ভেক্টর হলো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি। আচ্ছা, এটা মানে কি বোঝায়? এটা মানে কি সেম জিনিসই বোঝায়? না ভাইয়া, এখানে যেহেতু ভেক্টর সাইন নাই, কারণ বুঝতে হবে এখানে মানের স্কোয়ার সমান আর স্কোয়ার। এটা কখন হয় কেউ বলতে পারবা? তোমাদেরকে আমরা লব্ধি যখন পড়াইছিলাম তখন দেখাইছি যেটা তখনই হয় যখন আলফা সমান 90 ডিগ্রি, তাই না? মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটা দ্বারা বুঝাইছে পি ভেক্টর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। বলছে পি এবং কিউ এর সম্পর্ক বের করো। দেখো ভাই, সম্পর্কটা এটাই চেয়েছে 90 ডিগ্রি। মানে লিখবা যেহেতু আর পি এবং কিউ এর লব্ধি এবং আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মানে আর হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তার মানে পি এবং কিউ এর মানে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, যেটাকে আলফা বলি, আলফা হবে 90 ডিগ্রি। শেষ। এটাই তো, এটুকুই, সোজা জিনিস, কঠিন কিছুই না। ডান। নেক্সট কোয়েশ্চেন। দেখো এখানে বলছে দুইটা ভেক্টর দিয়ে দিস, যেটা একটা ভেক্টর 2i ক্যাপ 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, এবং এটা আরেকটা ভেক্টর i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ভেক্টরদের সাথে কি ভেক্টর যোগ করলে, প্রশ্ন হচ্ছে কি ভেক্টর যোগ করলে লব্ধি হিসেবে জে ক্যাপ, লব্ধি হিসেবে কাকে, জে ক্যাপ পাওয়া যাবে। তার মানে এখানে লব্ধি কত হবে? লব্ধিটা হবে আর সমান জে ক্যাপ। আমি ধরি এটা হচ্ছে পি ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এখন আমি ধরি পি এর সাথে অন্য ওইটার নাম দিলাম, আর একটা হচ্ছে পি প্রাইম ভেক্টর, এটার নাম আমি দিলাম পি প্রাইম ভেক্টর, আর এটা হচ্ছে পি ভেক্টর। পি ভেক্টরের সাথে আমি ধরে নিচ্ছি কিউ আরেকটা ভেক্টর, যাকে যোগ করলে লব্ধি আর পাবো। কিউ আরেকটি ভেক্টর যাকে পি এর সাথে যোগ করলে আর পাবো। এটা লিখে দিলাম। মানে কিউকে বের করতে হবে যে পি একটা ভেক্টর, এই যে পি এর সাথে আরেকটা ভেক্টর কিউ, যাকে যোগ করলে আমরা কাকে পাবো? আর পাবো। সুতরাং আমরা লিখতে পারি আর হচ্ছে কার কার সমষ্টি? পি এবং কিউ এর সমষ্টি। আমাকে কিন্তু আর দিয়ে দিছে, পিও দিয়ে দিছে, লাগবে কি কিউ। সুতরাং কিউ ভেক্টরটা হবে, কিউ ভেক্টরকে এক পাশে রেখে পি কে এই পাশে পাঠায় দিই, আর মাইনাস পি। আর কত জানো ভাইয়া? আর হচ্ছে অনলি জে ক্যাপ, মাইনাস যাবে পি, মাইনাস 2i ক্যাপ প্লাসে মাইনাসে মাইনাস 3j ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস 5k ক্যাপ। ক্যালকুলেট করি। দেখো যে এখানে আই ক্যাপের সাথে আই ক্যাপ, জে ক্যাপের সাথে জে ক্যাপ যোগ হবে, তাহলে একটা জে ক্যাপ থেকে মাইনাস 3টা জে ক্যাপ, তাহলে মাইনাস 2j ক্যাপ হবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, বাকিগুলো সেমই থাকবে, প্লাস 5k ক্যাপ। তাহলে আমরা পেয়ে গেলাম যে যদি আমরা পি ভেক্টরটার সাথে এই ভেক্টরটা যোগ করি তাহলে আমরা আর হিসেবে এটা পাবো। এইগুলো অঙ্কের একটা পার্ট, এই অঙ্কের টোটাল 2টা পার্ট আছে। এইগুলো একটা অঙ্কের পার্ট, আরেকটা পার্টে আমরা আসতেছি। খেয়াল করছো? বুঝছো? আমাদের একটা ভেক্টর দিছে, এই ভেক্টরের সাথে কত ভেক্টর যোগ করলে আমরা জে ক্যাপ পাবো। তো এই ভেক্টরটার সাথে কিউ ভেক্টর যোগ করলে জে ক্যাপ পাবো। তাহলে জে ক্যাপ মানে আর ভেক্টর হচ্ছে পি এবং কিউ এর লব্ধি, তাহলে কিউ হচ্ছে আর মাইনাস পি, জাস্ট মাইনাস করে দিছে, আর কিছুই না। একইভাবে আমাদের আরেকটা ভেক্টর দিয়ে দিছে পি প্রাইম ভেক্টর, নাম দিছি কি? পি প্রাইম ভেক্টর। সেটা কত? আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আমি ধরে নিচ্ছি এইটার সাথে
আমরা যদি কিউ প্রাইম যোগ করি তাহলে লব্ধি আর পাবো। সুতরাং আমরা লিখতে পারি লব্ধি আর সমান পি প্রাইম ভেক্টর, এটা দিয়ে দিচ্ছে, যোগ করতেছি কিউ প্রাইম ভেক্টর, লাগবে আমার কিউ প্রাইম ভেক্টর। সুতরাং কিউ প্রাইম ভেক্টর মানে হচ্ছে আর ভেক্টর থেকে পি প্রাইম ভেক্টরটা মাইনাস। আর ভেক্টর মানে অনলি জে ক্যাপ, মাইনাস করো, এই যে এটাকে মাইনাস করো, মাইনাস আই ক্যাপ হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 জে ক্যাপ হবে, প্লাসে মাইনাসে মাইনাস 3 কে ক্যাপ। ক্যালকুলেট করি তাহলে এখানে মাইনাস আই ক্যাপ প্লাস 2 আর প্লাস 1 মানে হচ্ছে 3 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। তাহলে এই হচ্ছে ভেক্টর দুইটা। তাহলে আমরা বলবো এই ভেক্টরটার সাথে যদি এইটা যোগ করি তাহলে লব্ধি হিসেবে জে ক্যাপ পাবো, আর এই ভেক্টরটার সাথে যদি এইটা যোগ করি তাহলেও লব্ধি হিসেবে জে ক্যাপ পাবো। দ্যাটস ইট। একটা অঙ্কে জাস্ট দুইটা পার্ট, আর কিছুই না। বুঝছি ভাই, এটা নর্মাল বীজগণিত। $90 হলে √2p, আমি তো এটা বলি নাই। $90 হলে কি, ওইটা $90 হলে তোমরা করবা, √p² মানে √2p। ওকে, ক্লিয়ার সবাই? এটা একটু কমেন্টে জানো, এটা নর্মাল বীজগণিত। ডান, নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো, যশোর বোর্ড 2022-এ আসছে। আচ্ছা, এখানে সঠিক উত্তরটা নাই, তারপর আমরা সঠিক উত্তরটা দেখি, বের করার চেষ্টা করি। এখানে বলছে এ আর বি দুইটা ভেক্টর যোগ করার ক্ষেত্রে সাধারণ নিয়ম কোনটা? সাধারণ নিয়ম হচ্ছে, সাধারণ নিয়মটা একটু ব্যাখ্যা করে দিই তোমাদেরকে আগে। সাধারণ নিয়ম এটা দেখাই নেই, কারণ এটা হুবহু ত্রিভুজ নিয়ম। তো সাধারণ নিয়ম, ভেক্টর যোগের সাধারণ নিয়ম, এটা হুবহু ত্রিভুজ নিয়ম, ত্রিভুজ নিয়মের মতো, এই কারণে আর তোমাদেরকে দেখাই নেই এটা। ওকে, সাধারণ নিয়মটা কি? সাধারণ নিয়ম হচ্ছে, যদি এমন হয় যে এটা হচ্ছে প্রথম ভেক্টর, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দেখো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যুক্ত আছে, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত ভেক্টরটি হবে এদের লব্ধি। তো এটা তো আমরা ত্রিভুজ বিধিতেই পড়ছি, এই কারণে আমি আর সাধারণ নিয়মটা পড়াই নাই। তো সাধারণ নিয়মটা কি? যদি এমন হয় যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু কানেক্টেড, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত ভেক্টরটি হবে এই দুইজনের লব্ধি। তো দেখো এখানে বলছে এ আর বি সাধারণ নিয়মের ক্ষেত্রে কি হবে, প্রথমে ভেক্টর কোনটা? এ, পরে ভেক্টর কি? বি। এই যে এভাবে চিন্তা করো, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ওকে, তাহলে লব্ধিটা হবে এটা, এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দু। এ দেখি এখানে লিখছে বি এর আদিবিন্দু এ এর শীর্ষবিন্দুতে স্থাপন করে, এই যে দেখি তো প্রথম অপশন, নতুন অবস্থানকে তাদেরকে সমান্তরাল স্থানান্তর করা হয় না। এরপরে বি এর আদিবিন্দুকে, এই যে বি এর আদিবিন্দু, খেয়াল করো এদিকে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি এর আদিবিন্দু, বি এর আদিবিন্দুকে এর শীর্ষবিন্দু, এই যে এর শীর্ষবিন্দুতে স্থাপন করে এর আদিবিন্দু থেকে বি এর শীর্ষবিন্দুতে সরলরেখা টানা হয়। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। তবে 2 নম্বর অপশনটা ঠিক আছে। 2 নম্বর অপশনটা আমাকে সাধারণ নিয়ম ব্যাখ্যা করেছে, যে বি এর পাদবিন্দুকে এর শীর্ষবিন্দুতে স্থাপন করে এর পাদবিন্দু থেকে বি এর শীর্ষবিন্দু পর্যন্ত রেখা টানা হয়। ইয়েস, এটা ঠিক আছে। নিচে একটা উল্টা বলছে, দেখো বি এর আদিবিন্দুকে এর শীর্ষবিন্দুতে স্থাপন করে বি এর শীর্ষবিন্দু থেকে এর পাদবিন্দুতে রেখা টানা হয়, মানে উল্টাটা, মানে এদিকে টানা হয়। এটা তো লব্ধি না, এটা তো লব্ধি না। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে, এটাও কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে অনলি 2। বাট আমাদের অপশনে অনলি 2 নাই। সাধারণ নিয়মটা হলো প্রথমটির পাদবিন্দু থেকে দ্বিতীয়টির শীর্ষবিন্দু, বাট 3 নম্বর অপশনে জানাইছে দ্বিতীয়টার শীর্ষবিন্দু থেকে প্রথমটার পাদবিন্দু, মানে উল্টা বলছে। তাহলে 3 নম্বর ইয়াটা ভুল, 1 নম্বরটা ভুল, তাহলে অ্যান্সার হচ্ছে অনলি 2। নেক্সট কোয়েশ্চেন ভাইয়া, এখানেও মানে এটাও কুমিল্লা বোর্ডে 22-এ আসছে, বাট এখানেও কিন্তু ভুল প্রশ্ন, মানে হচ্ছে অপশনটা উদ্দীপকের সাথে সামঞ্জস্য না। আমি বুঝাই দিচ্ছি ভাইয়া, আর ভেক্টর মডুলাস মানে কি? আর ভেক্টর মডুলাস মানে হচ্ছে আর ভেক্টরের মান।
মানকে আমরা এভাবে লিখতে পারি, এ ভেক্টর মডুলাস হচ্ছে এ ভেক্টরের মান, বি ভেক্টর মডুলাস হচ্ছে বি ভেক্টরের মান। এটা কি লব্ধির সর্বোচ্চ মান বোঝায়, তাই না? এটা লব্ধির সর্বোচ্চ মান বোঝায়। তার মানে দুইটা মানের যোগফল শূন্য তখনই হয় যখন এই মান দুইটা শূন্য। এটা যদি শূন্য হয়, এটা যদি শূন্য হয়, তখন এদের যোগফল শূন্য হবে, তাছাড়া নয়। তাছাড়া যোগফল শূন্য হয় না। লেখা নেই, দেখো তো, মূল ভেক্টর দুটি অসমান বিপরীতমুখী, মূল ভেক্টর দুটি অসমান সমমুখী, সমান সমমুখী, সমান ও বিপরীতমুখী। এইটা হইতো, এখানে একটা অপশন এখানে সঠিক না। এটা তখনই তো যদি এরকম লিখতো, আর ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু শূন্য ভেক্টর, বা শূন্য ভেক্টর না দিলেও যদি শূন্যও লিখে তাহলে ওইটা হইতো। তখন এটা হইতো যে মূল যে দুইটা ভেক্টর এরা সমান ও বিপরীতমুখী। সমান ও বিপরীতমুখী মানে কি? বিপরীত ভেক্টর। আর দুইটা বিপরীত ভেক্টরের সমষ্টি শূন্য ভেক্টর হয়। মানে ডি নাম্বার অপশনটা হইতো যদি এরা মডুলাস না দিত, বাট বেশি পাকনামি করে মডুলাস দিছে। মডুলাস মানে কি? মানের যোগফল, আর মানের যোগফল মানে লব্ধির সর্বোচ্চ মান বোঝায়। এটা তখনই হইতো যদি আমার উদ্দীপকটা এমন হইতো। এটার অ্যান্সার যদিও এটা বলে, বাট এটা যদি কেউ অ্যান্সার না দাগায় দিয়ে আসে তাও এটার জন্য মার্ক পাবে, যেহেতু উদ্দীপকটা ভুল। কথা কি বুঝাইতে পারছি? আমি আবার বুঝাই। উদ্দীপকে বুঝাইছে দুইটা মানের যোগফল। আচ্ছা ভাই, দুইটা মানের যোগফল শূন্য কখন হয়? যখন দুইটা মানই শূন্য হয়, তাছাড়া তো মানের যোগফল শূন্য না। তাহলে অপশনে যদি থাকতো দুইটা মানই শূন্য, তখন ঠিক আছে এটা। বাট অপশন নাম্বার ডি হচ্ছে অ্যান্সার। বাট এখানে বলছে মূল দুটি ভেক্টর সমান ও বিপরীতমুখী। ভাই, সমান হোক আর বিপরীতমুখী হোক, মানের যোগফল শূন্য তো হওয়ার কথা না। তাহলে অপশন এখানে একটাও সঠিক না। যে এইটাকে যদি আমি সঠিক করতে চাই তাহলে এইভাবে লিখতে হবে যে দুইটা ভেক্টর সমষ্টি তখনই শূন্য যখন একটা ভেক্টর এবং অপর ভেক্টর পরস্পর সমান ও বিপরীত। বুঝাইতে পারছি আমি? আশা করি পারছি। পরের কোশ্চেনে যাই। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধির মান কত হবে? বের করো তো দেখি। দুইটা ভেক্টর, এটার ভেক্টরের মান ধরো পি, এটার নাম মান ধরো কিউ। এদের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে লব্ধির মান তোমরা বের করবা। লব্ধি, কব্ধি, কব্ধির মান বের করো। রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 120। cos 120 এর মান মাইনাস হাফ। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস হাফ আর 2 কাটাকাটি, তাহলে মাইনাস পি কিউ। তাহলে অপশন নাম্বার কোনটা? অপশন নাম্বার হচ্ছে ডি। এটার অপশন হচ্ছে কত ভাইয়া? ডি। ওয়াও, গুড। যারা উত্তর দিতে পেরেছো ভেরি গুড। পরের কোশ্চেনে যাই। পি এবং কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কোনটা? মান চেয়েছে। আমরা জানি লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে পি মাইনাস কিউ। এটা কখন? যখন আলফা হচ্ছে 180 ডিগ্রি, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এই যে দেখো, পি ভেক্টর মডুলাস মানে কি? মান, পি এর মান, মাইনাস কিউ ভেক্টর মডুলাস মানে হচ্ছে কিউ এর মান। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি, সরি ডি, ডি। নেক্সট, দুইটি ভেক্টরের মান সমান, তার মানে একটা ভেক্টরের মান যদি হয় পি আর একটার মানও পি, কোন অবস্থানে এদের লব্ধি একটি ভেক্টরের মানের √3 গুণ হবে? তার মানে কোন অবস্থানে, মানে আলফা কত হলে লব্ধি হবে √3p? বলো। এটা একটু আগে মুখস্থ করেছি, সিলেট বোর্ড 2021 আসছে। এগুলো কমন প্রশ্ন। তুমি যদি মাকাল হও তাহলে এটা সূত্র দিয়ে করবো, আর স্কোয়ার সমান পি স্কোয়ার, পি স্কোয়ার 2pp cos আলফা। পরে আলফার মান দেখবো ওইটাই বের হয়েছে, যেটা আমি বলছিলাম। দেখি তো এটা কে কে পারে। ইয়েস, সাইমন উত্তর দিয়ে ফেলছে। এটার উত্তর হবে, এটার উত্তর হবে সি, 60 ডিগ্রি কোণ, তাই না? সি। তুমি যদি সময় সেভ করতে চাও তাহলে এইভাবে মুখস্থ রাখবা। এটা যদি সময় সেভ করতে মন না চায় তাহলে রাখবা না। আমি তোমাদেরকে বলি, তোমরা আপাতত বই কিনো বা না কিনো, আমার স্লাইডগুলো বারবার পড়ো। আমার স্লাইডগুলো পড়লেই হবে আপাতত। পরে বইটা রিডিং পড়বা, চ্যাপ্টার শেষে দেখবা কি সব কিছু ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। জাস্ট স্লাইডের বাইরে থেকে কিছু আসবে না, এটুকু আমি বলে দিচ্ছি। দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, তাই না? দিনাজপুর বোর্ডে আসছে। এরপরে উদ্দীপকের আলোকে কোনটি সঠিক? এটা ত্রিভুজ দিয়ে বলছে কোনটা সঠিক। আমরা সেই প্রথম দিকের ক্লাসে পড়েছিলাম
একটা ত্রিভুজে কে কার পিছনে লাইগা আছে ওইটা আমরা আগে দেখব। দেখো এখানে এন এম এর পিছে লাইগা আছে, এন লেগে আছে এম এর পিছে, তাহলে এদেরকে বলবো একই ক্রম। একই ক্রমে যারা আছে তাদের সমষ্টি হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান। যেহেতু এদের বিপরীত ক্রমে কে আছে এল, তাহলে এল এর সমান। তাহলে আমরা লিখতে পারি এন প্লাস এম মাইনাস এল ইজ ইকুয়াল টু 0। এই যে এন প্লাস এম কে আবার এম প্লাস এনও লেখা যায়, যেহেতু বিনিময় সূত্র মেনে চলে। এটার জায়গায় এটা, আবার এটার জায়গায় এটাকে নেওয়া যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, তাই না ভাইয়া? এটার অ্যান্সার হচ্ছে ডি। যারা এ বলছো তারা কেমনে এ বলছো ভাই? কেন এ? আমরা আগে দেখবো ত্রিভুজে কে কার পিছনে লেগে আছে, কে কার পিছনে লেগে আছে তাদের সমষ্টি হবে বিপরীত ক্রমে যে আছে তার সমান। এখনো যদি ভুল করো তাহলে হবে কেমনে ভাই? কেমনে হবে? কিন্তু ইজি জিনিস, কে কার পিছে লাইগা আছে এটা দিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রবলেমও সলভ করাইছি। ভালো মতো দেখে আসো ক্লাসটা, উপরে দেওয়া আছে। কি বলছে? একটি 3 মানের ভেক্টরকে 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টর মান নিচের কোনটি হবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2021-22 সেশনে আসছে, নিচের কোনটি হবে না? ভাইয়া লব্ধির ম্যাক্সিমাম মান বের করবো এই ক্ষেত্রে। একটা 3 একটা 4, তাহলে 3 + 4 মানে কত? 7। তারপরে লব্ধির মিনিমাম মান বের করব 4 - 3 মানে 1। তার মানে ভাইয়া লব্ধির মানটা 1 থেকে 7 যত কোটি সংখ্যা আছে, 1 থেকে 7 পর্যন্ত যত কোটি সংখ্যা আছে সব হওয়া সম্ভব। হ্যাঁ, 1 থেকে 7 যত কোটি সংখ্যা আছে সব সম্ভব, খালি এর বাইরে সম্ভব না। কারণ লব্ধির মানটা ডেফিনেটলি 1 এর চেয়ে বড় বা সমান, 7 এর চেয়ে, সরি উল্টা দিয়ে দিচ্ছি, লব্ধির মানটা ডেফিনেটলি 1 এর চেয়ে বড় বা সমান, 7 এর চেয়ে ছোট বা সমান। এর মাঝে যা সব, তার বাইরে না। তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এইটা হতে পারে না। লব্ধির মানটা এখানে 0 হইতে পারে না। নেক্সট, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? হ্যাঁ, এই যে এটা অ্যাডমিশন কোয়েশ্চেন, জাহাঙ্গীরনগর আসছে, এগ্রি গুচ্ছ বা কৃষি গুচ্ছতে আসছে। ক্রিয়া প্রতিক্রিয়া ভাইয়া দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, তাই না? যে আমি যদি দেয়ালে ঘুষা মারি তাহলে এই বলটা দেয়ালের উপর পড়লো, আর দেয়াল আবার আমার হাতের উপর দিল। তো এদের কিন্তু একে অপরকে ভ্যানিশ করার কোনো সিস্টেম নাই। ক্রিয়া প্রতিক্রিয়া যেহেতু দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে, এদেরকে কিন্তু যোগ বিয়োগ বা লব্ধি করা যাবে না। লব্ধি করতে হলে অবশ্যই একই বস্তুর উপর ক্রিয়াশীল হইতে হবে। এতক্ষণ পর্যন্ত লব্ধির একটা শর্ত পড়ছিলাম, মনে আছে? একই বস্তুর উপর একই সময়ে ক্রিয়াশীল হইতে হবে। বাট ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। ধরো আমি যদি এদিকে ক্রিয়া দিই, প্রতিক্রিয়া হবে এইদিকে আমার উপর, তাহলে এটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এদেরকে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না, এদের লব্ধি বের করা যাবে না, কারণ এটা দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। পরের প্রশ্ন, দুটি বলের লব্ধির মান 40 নিউটন, ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধি লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটির মান কত? কেউ বলতে পারবা? গত ক্লাসেও করাইছি এই প্রশ্নটা, বলতে পারবা? চট্টগ্রাম ইউনিভার্সিটি এগ্রি গুচ্ছতে আসছে, ভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেন। আমি তোমাদেরকে বলি তোমরা উত্তর দিতে থাকো, আর আমি তোমাদেরকে বলি যে তোমাদেরকে আমরা যেই টপিকই পড়াবো ওই টপিক থেকে যত প্রশ্ন যেখানে আসছে সব পড়াবো। সো এতে করে তোমার কোনো বইয়ের কোনো প্রশ্ন বাকি থাকবে না ভাই। হ্যাঁ, তোমার কোনো বইয়ে কোনো প্রশ্ন বাকি থাকবে না। এই কারণে বারবার বলি ক্লাসের স্লাইড ভালো মতো পড়বা, কারণ ক্লাসের স্লাইড আমি সবই পড়ায় দিব। তোমরা এটা বুঝতেই পারতেছো যে লব্ধি যে কোনোটির সাথে লম্ব, এরকম একটা কেস ছিল। এটা হচ্ছে ছোট বল 30, এর সাথে লব্ধিটা লম্ব বলছে, তাহলে বড় বলটা ডেফিনেটলি এই পাশে কোথাও হবে। এটা হচ্ছে বড় বল, প্যারালাল প্যারালাল সামান্তরিক হয়ে গেল, তাহলে এটা হচ্ছে সেই বড় বল। লব্ধি 40, এটা 40, এটা 30, তাহলে এই বড় বলটা কত? এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা 30 একটা 40 হলে আরেক অতিভুজটা ডেফিনেটলি 50 হবে। এটা তো ভাইয়া না পারার কিছু নাই, অ্যান্সার ইজ সি। পরের কোশ্চেন, উত্তর ও পূর্ব দিকের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর বেগ উত্তর ও পূর্ব দিকে অংশ হচ্ছে 5, এটা মনে করো উত্তর দিক, এটা হচ্ছে বায়ুর অংশ 5, আর এটা মনে করো পূর্ব দিক, বায়ু হচ্ছে 12। বলছে লব্ধি বেগ কত? এই যে লব্ধি বেগ হচ্ছে এইটা, লব্ধি বেগ হচ্ছে আর, যেহেতু উত্তর পূর্ব 90 ডিগ্রি কোণে থাকে, 5 স্কয়ার 12 স্কয়ার মানে 13, শেষ।
13, মানে বায়ুর বেগের উত্তর দিকে অংশ আর পূর্ব দিকে অংশ বইলা দিছে, বলছে লব্ধি বেগ কত। সোজা হিসাব, মানে বায়ু মাঝখান দিয়ে যাচ্ছে, এর উত্তর দিকে অংশ 5, পূর্ব দিকে 12, তাহলে লব্ধি কত? √5² + 12²। শেষ। এ আর বি পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য? এটা খুব সুন্দর প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। এ এবং বি দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে কোনটি সত্য? আমি একটু দেখি, একে একে দেখি। এটা হচ্ছে এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, এরা পরস্পর লম্ব। এ ভেক্টর এবং বি ভেক্টর লম্ব, আমাদের এ প্লাস বি ভেক্টরটা বের করতে হবে। ডট 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 ডট, প্যারালাল প্যারালাল, তাহলে এই হচ্ছে আমাদের এ প্লাস বি ভেক্টর। খেয়াল করো, এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, কোনো সন্দেহ নাই। এবার আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করব। জাস্ট বি ভেক্টরটাকে সিম্পলি উল্টায় দাও, বি ভেক্টরটাকে সিম্পলি উল্টায় দাও। দেখো বি ভেক্টরটাকে যদি উল্টায় দাও তাহলে হয়ে গেল এ ভেক্টর মাইনাস এই লাগ, ওকে উল্টায় দিলাম। তাহলে এটা কি? এটা বি ভেক্টর হলে ডেফিনেটলি এই ভেক্টরটা হচ্ছে মাইনাসের বি ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি কোনটা? এই যে প্যারালাল প্যারালাল, এই যে এটা হচ্ছে এদের লব্ধি। এটার আমরা বলবো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাই না? খেয়াল করে দেখো, এই লব্ধিটা আর এই লব্ধিটা দুইটা ভিন্ন দিকে, তারা এরা পরস্পর সমান না, কিন্তু অপশনে মডুলাস দিছে। মডুলাস মানে মান, ইয়েস মান কিন্তু সমান। এটা যতটুকু দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য কিন্তু ততটুকুই। যখন এটা তখনই সম্ভব যখন এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কারণ দেখো তো এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, উল্টাইলো, তাহলে এটার দৈর্ঘ্য যা হবে এটার দৈর্ঘ্য তাই হবে। আমরা বলতে পারি দৈর্ঘ্য মানে মান ভাইয়া, এ প্লাস বি ভেক্টর সমান না, বাট এদের মান মানে মডুলাস, এটার মান যা হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটার মান তাই হবে, মান সমান। এখানে মান কি ভাইয়া? সমান। এবং এটা তখনই সম্ভব যখন এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাছাড়া কিন্তু সম্ভব না। তাহলে মান সমান হবে, কি সমান হবে? মান সমান হবে। যদি এ আর বি 90 ডিগ্রি কোণ হয়, এই গোলাপিটার লেংথ এই গোলাপিটার লেংথ সমান হবে। বাট ভালো মতো চিন্তা করো, এটা কিন্তু ভুলেও সমান না, এটা কিন্তু ভুলেও সমান না, কারণ এটার দিক যেদিকে এটার দিক অন্য দিকে। ভেক্টর সমান মানে মান এবং দিক সমান, এখানে ভেক্টর সমান দিছো, তার মানে দিক তো সমান না, তাহলে এটা ভুল কথা। এখানে অনলি মান সমান, এবং মান তখনই সমান হবে যখন এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অন্য কোনো অ্যাঙ্গেল হলে কিন্তু এই দুইটা সমান হইব না। পরের কোয়েশ্চেন, তুমি যদি মান দিয়ে চিন্তা করো, দেখো ভাই এই যে এভাবে চিন্তা করতে পারো, ধরো এ ভেক্টরের মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 3, তাহলে এটার মান কত হবে? এটার মান হবে √5² + 3², তাই না? তাহলে বলো তো এটার মান 5 মাইনাস বি ভেক্টরের মান কত? 3ই তো হবে। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, তাহলে এটার মান কত হবে? √5² + 3²। তাহলে মান কিন্তু সেমই আছে, লব্ধি দুইটার মান সমান আছে, তাহলে অ্যান্সার ইজ সি। এইবার আরেকটা সুন্দর প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে আসা। এ বি সি তিনটা ভেক্টরের মান 5, 12, 17, এটা মনে হয় লাস্ট ক্লাসে করাইছি আমরা, যে এ ভেক্টর এবং বি ভেক্টর লব্ধি হচ্ছে সি ভেক্টর। তাহলে এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তুমি ভাইয়া এটা সহজ কথা, মান দেখবা 12, 5, 13, হ্যাঁ সি এর মান কত? 13, সি হচ্ছে লব্ধি, 12, 5, 13, তারপরে 3, 3, 4, 5 এগুলো কি ভাই? পিথাগোরাসীয় মান। পিথাগোরাসীয় মান হলে সমকোণী ত্রিভুজ আঁকবা, একটা 12, একটা 12, 5, একটা 13, তাহলে 12 এবং 5 এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, মানে π/2। গত ক্লাসেও মনে হয় করাইছি আমরা π/2। নেক্সট, ওকে এবার ইঞ্জিনিয়ারিং এ আসা একটা প্রশ্ন দেখি, মানে রুয়েটের 21-22 সেশনে আসা। রুয়েট মানে চিনো তো, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। দুইটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় প্রত্যেকের মানের সমান হইতে পারে? বলো, দুইটা সমান মানের ভেক্টর তাদের লব্ধির মান কোন অবস্থায় তাদের প্রত্যেকের মানের সমান? দুইটা সমান ভেক্টরের লব্ধির মান, মানে একটা ভেক্টরের মান পি আর একটার মান পি, লব্ধির মানও পি। কখন? কখন? যখন আলফা কত ডিগ্রি? যখন আলফা হচ্ছে
আলফা কত, আলফা কত, আলফা কত? ইয়েস, যখন আলফা হচ্ছে 120 ডিগ্রি, সো এখানে অপশনই নাই, এখানে আলফা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে অ্যান্সার নাই, অপশনে অ্যান্সার নাই। অ্যান্সার এ। এই যে বোকার মতো উত্তর দিচ্ছ। দুইটি সমান মানের ভেক্টরের লব্ধির মান এদের প্রত্যেকের মানের সমান, মানে লব্ধির মানও 31 সমান, পি এর সমান। এটা তখনই হয় যখন আলফা 120 ডিগ্রি। যারা আন্দাজে এ বলতেছো তাদেরকে আমি কেন কেন ভাইয়া এটা শিখাইছিলাম একটু দেখো তো, তাদেরকে আমি কেন এটা শিখাইছিলাম? দুইটা সমান মানের ভেক্টর লব্ধি মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধির মানও তাদের সমান হয়, এটা কেন শিখেছিলাম তাদেরকে। ওকে, পরের কোশ্চেনে আসি। দুইটা ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ, দুটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ এবং এদের লব্ধির মান বড় ভেক্টরটির সমান হলে ভেক্টরদের মধ্যকার কোণের মান কত? দুইটা ভেক্টর একটি অন্যটির দ্বিগুণ, তার মানে একটা ভেক্টর পি হলে আরেকটা হবে 2p, একটা দ্বিগুণ। এদের লব্ধির মান বড় ভেক্টরটির মানের সমান, মানে লব্ধির মান হবে 2p, লব্ধির মানটাও 2p এর সমান। তাহলে আলফা কত? তাহলে আমরা জানি আর স্কোয়ার সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, এটা তো জানি। বলো আর এর মানটা কত? আর এর মান হচ্ছে 2p, স্কোয়ার করলে কত হবে? 2p কে স্কোয়ার করলে হবে 4p স্কোয়ার, পি এর মান p, কিউ এর মানও 2p, 2p স্কোয়ার করলে হবে 4p স্কোয়ার, 4p স্কোয়ার প্লাস 2 ইন্টু পি, কিউ কত? 2p, 2p কজ আলফা, ক্যালকুলেট করে আলফার মানটা বের করো। তাহলে এটা হবে 4p স্কোয়ার, এখানে হবে p স্কোয়ার 4p স্কোয়ার 5p স্কোয়ার, আর 2 2 4 4p স্কোয়ার, p স্কোয়ার কমন নিলে 5 প্লাস 4 কস আলফা, p স্কোয়ার কাটা, তাহলে 4 মাইনাস 5 মানে -1, তাহলে কজ আলফা সমান -1/4। সুতরাং আলফা সমান হচ্ছে কজ ইনভার্স -1/4, তাহলে হচ্ছে আলফা, এই যেটা সি নাম্বার অপশন বুটেক্সে আসছে, খুব সুন্দর একটা প্রশ্ন, সহজ প্রশ্ন। আলফা হচ্ছে কজ ইনভার্স -1/4। গুড, যারা সি নাম্বার উত্তর দিয়েছো গুড। ওকে, মেডিকেল অ্যাডমিশন যাদের টার্গেট, মেডিকেল 18-19 আসছে, নিচের কোনটি বিনিময় সূত্র? একদম বাচ্চাদের প্রশ্ন, বি নাম্বার, তাই না? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান কিউ ভেক্টর প্লাস পি। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে বন্টন, পরেরটা কি? সংযোগ, লাস্টেরটা কি? কিছুই না। ওকে, পরের কোশ্চেনে যাই। এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 12 মিটার, মানে ধরো এইদিকে 12 মিটার, সূর্যোদয়ের দিকে 12 মিটার যাবার পরে উত্তর দিকে 5 মিটার গেল, মানে এই দিকে আরো কয় মিটার গেল? 5 মিটার হলো। তাহলে তার সরণ কত? এটাই চেয়েছে। সরণ হচ্ছে 12 5 হলে এটা হবে 13 মিটার, তাই না? মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, বুঝছো তো? সূর্যোদয়ের দিকে মানে ধরো সূর্যোদয় কোন দিকে হয়? পশ্চিম দিকে, এরপর আবার উত্তর দিকে 5 মিটার, তাহলে তার লব্ধি সরণ কত? 13 মিটার, 5 12 13। পরের কোশ্চেনে আসি। ওকে, সো আমরা এখান থেকে যত এমসিকিউ আসছে সব পড়ে ফেললাম। এবার এই লব্ধি মানে দুটি ভেক্টরের লব্ধি থেকে একটা সিকিউ আসছে। তার আগে বলি, আগামী ক্লাসে আমরা কিন্তু অনেকগুলো ভেক্টরের লব্ধি শিখব। আগামী ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবা না। ভেক্টর পর্ব 7 আগামী কি বুধবার দিন সন্ধ্যায় 7টা 15 অনুষ্ঠিত হবে। তো চলো এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা সকল বোর্ডে 2018 সালে আসছে। এখানে বলছে 10 কেজি ভরের একটা বস্তুর উপর একই সময় 3টা বল ক্রিয়া করছে, যা 1 নং চিত্রে দেখানো হলো। দেখো এই 1 নং চিত্রে দেখা যাচ্ছে এই হচ্ছে 10 কেজি ভর, এরপর এদিকে 8 নিউটন, এদিকে 8 নিউটন, তার উল্টা দিকে 2 নিউটন, 3টা বল কাজ করতেছে। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বলের মান কত? 1 নং চিত্রে নিট বল, নিট মানে কি? অনেকে বুঝে না নিট মানে কি। নিট মানে হচ্ছে লব্ধি, নিট মানে লব্ধি, এটারে মোট বল বলে। এই লব্ধি বলের মানটা হিসাব করতে বলছে 1 নং চিত্রে। তো ভাই 3টা বলের লব্ধি তো আমরা জানি না। না ভাই আমরা জানি। দেখো এদিকে কত নিউটন? 8 নিউটন, তার উল্টা দিকে কয় নিউটন? 2 নিউটন। ওর কথা ভুলে যাও। এই 8 আর 2 উল্টা দিকে যদি কাজ করে তাহলে এদের লব্ধি কি হবে? যোগ না বিয়োগ? উল্টা দিকে কাজ করলে হবে বিয়োগ। তাহলে 8 এবং 2 থেকে তুমি পাবা কত? 6। কোন দিকে? উত্তর দিকে। তাহলে 8 এবং 2 মারামারি ফাটাফাটি করে বেঁচে আছে 6 নিউটন উত্তর দিকে। আর এবারে পূর্ব দিকে কত? 8 নিউটন। এই যে 6 নিউটন আর পূর্ব দিকে কত? 8 নিউটন। অঙ্কটা এভাবে করবা।
যে এই 8 এবং 2 এর লব্ধি হচ্ছে 6, সেটা আগে বের করবা। এই যে 8 এবং 2 এর লব্ধি সেটা হচ্ছে আর মিনিমাম 8 - 2 মানে 6 নিউটন। কোন দিকে? উত্তর দিকে, উত্তর দিকে। এরপরে এই চিত্রটা আঁকবা যে এখন বেঁচে আছে 6 এবং 8। এখন এই এদের লব্ধি বল বের করতে বলছে। সো এদের লব্ধি কি? প্যারালাল প্যারালাল সামান্তরিক, সামান্তরিক এঁকে ফেললাম। সামান্তরিকের কর্ণটাই হচ্ছে এদের লব্ধি। তাহলে কর্ণটা কত? লব্ধি হচ্ছে √6 এবং 8, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাই না? তাহলে কত হয়? 36, 64, 100 মানে 10। এই হচ্ছে লব্ধির। দেখো লব্ধির মান চাইছে, অনলি মান, দিক চায় না। দিক চাইলে দিক বের করতাম, যেহেতু অনলি মান চাইছে তাই আমরা দিক বের করছি না, শেষ এটুকুই। তাহলে এই অঙ্কের দুইটা পার্ট। প্রথমত 8 এবং 2 এর লব্ধি 6, কোন দিকে? উত্তর দিকে। তারপরে 6 এবং 8 এর লব্ধি 10, শেষ। এরপরে বলছে, পরের প্রশ্ন দেখো, চিত্র 1 এর আলোকে 2 সঠিকভাবে যাচাই করো। চিত্র 1 এ যেন আমরা কি পাইছিলাম? এদিকে তাকাও। চিত্র 1 এ আমরা পেয়েছিলাম এই বরাবর কাজ করতেছে 10 নিউটন বল, তাই না? এটা চিত্র 1 এ গ নাম্বারে আমরা পেয়েছি। এই অনুযায়ী চিত্র 2 সঠিক আছে কিনা দেখি চলো। চিত্র 2 এ বলে দিছে এদিকে বস্তুটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে। কত অ্যাঙ্গেল তৈরি করে যাচ্ছে? এত অ্যাঙ্গেল তৈরি করে যাচ্ছে। সেটাই আমরা যাচাই করব। দেখি তো বস্তুর ত্বরণ। তাহলে বস্তুর ত্বরণটা আগে বের করব। বস্তুর ত্বরণ, ত্বরণ আমরা পাই বল সমান ভর ইন্টু ত্বরণ থেকে। এখানে বল হচ্ছে মোট বল বা লব্ধি বল, কত নিউটন? 10 নিউটন। ভর কত? 10, ত্বরণ হচ্ছে এ। এখানে এফ সমান 10 নিউটন। এটা কোত্থেকে পাচ্ছ? গ নং থেকে, গ নম্বর থেকে তুমি পাচ্ছ। তাহলে ত্বরণের মান আসছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইয়েস, ত্বরণের মান কিন্তু ম্যাচ খাইছে। ত্বরণের মান কত? 1। আমাদের চিত্র 1 এর আলোকে ত্বরণের মান কত আসছে? 1। তাহলে ত্বরণের মান কি? ম্যাচ হইছে। এবার ত্বরণের দিক বের করব। ত্বরণের দিক মানে ভাইয়া বলের দিক বের করবা, দিক। এবার দিক নির্ণয় মানে বলের দিক তুমি নির্ণয় করবা। ভাই নিট বলের দিক যেটা, ত্বরণের দিকও তো ওইটাই। কেমনে দিকটা বের করবা? একটু চিত্রটা এঁকে দেখাই। এদিকে কত নিউটন যেন বেঁচে ছিল? 6 নিউটন। আর এদিকে 8 নিউটন। এই যে প্যারালাল প্যারালাল, এটা ছিল আমাদের লব্ধি আর। আমরা এই লব্ধির উৎপন্ন কোণ মানে থিটাটা বের করব। বের করে দেখব চিত্র 2 এর সাথে ম্যাচ হয় কিনা। তাহলে ট্যান থিটা, ট্যান থিটা ভাইয়া, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের থিটার লম্ব বাই ভূমি দিয়ে বের করা যায়। যে লম্ব কিন্তু 6, ভূমি কিন্তু 8, সুতরাং থিটা হচ্ছে tan ইনভার্স 6/8। এটা দিয়ে করে ফেলা যাবে। এটা আসে 36.87 ডিগ্রি। মানে ইয়েস, চিত্র 2 সঠিক। দেখো এটা কত অ্যাঙ্গেল? 36.87। তার মানে চিত্র 2 ঠিক আছে। চিত্র 2 এ কোনো ভুল নাই। ত্বরণের মান 1 এবং ত্বরণের দিক হচ্ছে এত অ্যাঙ্গেল। বলের দিকটাই তো ত্বরণের দিক, তাই না? তাহলে চিত্র 1 অনুযায়ী চিত্র 2 ঠিক আছে। ক্লিয়ার? চিত্র 1 এর আলোকে চিত্র 2 ঠিক আছে। ডান। ওকে, সো আমাদের আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুবই মজার। একটা পাখি ডানা ঝাপটাচ্ছে। তো পাখির উড়াটা আমি আগে একটু তোমাদের ব্যাখ্যা করে নিই, 5 মিনিট। দেখো পাখি এভাবে ওড়ে। পাখি যেটা করে, এই যে ডানা ঝাপটাচ্ছে, ডানা দিয়ে বাতাসে একটা ক্রিয়া বল দেয়। আমি একটা পাখি অঙ্কন করি, চলো। কি কালার পাখি? সবুজ কালার পাখি। এই মনে কর পাখির একটা ডানা, আচ্ছা আরেকটা ডানা, বোঝার জন্য আঁকতেছি, হাসিও না কেউ। এ হচ্ছে পাখি, কেমন আঁকে রে? হচ্ছে পাখির চোখ, ঠিক আছে, ওকে। আর পাখির ঠ্যাং দুইটা, ঠ্যাং ঠ্যাং দিয়ে দিই, হচ্ছে পাখির ঠ্যাং। ওকে, তো পাখি যখন ডানা ঝাপটায়, পাখি এদিকে ক্রিয়া বল দেয়। খেয়াল করো, পাখি বাতাসে ক্রিয়া বল দেয় এইভাবে, এইভাবে। এখন বাতাস প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। পাখি যেই ক্রিয়া বল দেয়, বাতাস ঠিক বিপরীত দিকে, এই যে ঠিক এইভাবে পাখিকে প্রতিক্রিয়া বল দেয়। সেম, সমান ও বিপরীত প্রতিক্রিয়া। তো দেখো পাখির উপর এই যে এটার এই প্রতিক্রিয়া বল দুইটা কাজ করে। পাখি এখন কোন বরাবর উড়ে যাবে? এই যে প্রতিক্রিয়া বল,
এদের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর। এই যে এই বলের প্যারালাল একটা বল টানো, এই বলের প্যারালাল একটা বল টানো, আঁকছো, সামান্তরিক হয়ে গেছে। এই যে সামান্তরিকের কর্ণটা ঠিক মাঝ বরাবর, এই কর্ণ বরাবর পাখিটা এগিয়ে চলে। তাহলে পাখির উড়া যদি ব্যাখ্যা করতে বলে কি বলবা? পাখি তার ডানা দিয়ে বাতাসে ক্রিয়া বল দিচ্ছে। তাহলে তারপরে বাতাসও প্রতিক্রিয়া বল দেয়। এই প্রতিক্রিয়া বলের লব্ধি বরাবর পাখিটা এগিয়ে চলে। এই যে একটা প্রতিক্রিয়া, এই যে একটা প্রতিক্রিয়া, এর লব্ধি বরাবর পাখিটা সামনের দিকে এগিয়ে চলে। এবার দেখো এই চিত্র অনুযায়ী কি বলছে। চিত্র অনুযায়ী একটি পাখি সমতল ভূমির সমান্তরালে আকাশে উড়ছে। পাখির পাখা কর্তৃক ধাক্কার পরিমাণ হচ্ছে 5 নিউটন। পাখা দ্বারা কতটুকু ধাক্কা দিচ্ছে? 5 নিউটন। তাহলে ভাই আমি একটু বুঝাই, পাখি যে এদিকে ধাক্কা মারছিল কত নিউটন? 5 নিউটন। তাহলে প্রতিক্রিয়া বলটা কত নিউটন? 5 নিউটন। সিমিলারলি এই প্রতিক্রিয়া বলটাও কত নিউটন? 5 নিউটন ছিল। ওকে, কোনো সমস্যা নাই। এবং খেয়াল করে দেখো এই ধাক্কার মধ্যবর্তী কোণ এখানে দিছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এবার গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলেছে এ ও, এটা হচ্ছে ও এ, কিন্তু বলছে এ ও বরাবর ধাক্কার পরিমাণ দ্বিগুণ হলে, মানে আগে ধাক্কা দিত 5 নিউটনে, এখন ধাক্কা দিবে 10 নিউটনে, পাখিটি কোন দিকে উড়বে? দেখো পাখিটা আগে ঠিক মাঝ বরাবর উড়ে যাচ্ছিল কত কোণে? এই দিকের সাথে 30 ডিগ্রি কোণে, তাই না? আমরা বলতে পারি ও বি এর সাথে 30 ডিগ্রি কোণে পাখিটা উড়ে যাচ্ছিল। বাট এখন আমরা এ ও বরাবর ধাক্কাটা দ্বিগুণ করব, মানে 5-এর জায়গায় 10 গুণ। ভাই ক্রিয়া যদি 10 হয়, প্রতিক্রিয়াও 10 হবে। তাহলে নতুন চিত্রটা কি হবে খেয়াল করো। এই এ ওটা হয়ে যাবে, এই ও এ বরাবর হবে 10 নিউটন। এই যে এটা হয়ে যাবে 10 নিউটন প্রতিক্রিয়া, আর এটা 5 নিউটনই থাকবে, 5 নিউটনই থাকবে। তাহলে এখন সামান্তরিকের কর্ণটা আমার রাখতে হবে প্যারালাল, প্যারালাল। এই হচ্ছে এখন সামান্তরিকের কর্ণ, তাই না? এই সামান্তরিকের কর্ণ বরাবর পাখিটা যাবে। প্রশ্ন হচ্ছে পাখিটি এখন কোন দিকে উঠবে, মানে এখন এই নতুন অ্যাঙ্গেলটা কত? আগেই বুঝতে পারতেছো, খুবই সোজা। আমরা এই অ্যাঙ্গেলটা বের করব, লব্ধির উৎপন্ন কোণ টেন থিটা। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, 5 নিচে সিঙ্গেল, বাকি রইল 10 সাইন আলফা হচ্ছে 60 ডিগ্রি, কারণ তুমি মধ্যবর্তী কোণ চেঞ্জ করনি, প্লাস 10 কস 60 ডিগ্রি। সেখান থেকে তুমি থিটার মানটা পেয়ে যাবা, এখান থেকে তুমি থিটার মানটা পেয়ে যাবা। এবং এই থিটাটা আরেকটু আগের চেয়ে বেশি আসবে। আগে কত ছিল? 30 ডিগ্রি ছিল, এখন থিটার মানটা আরেকটু বেশি হবে। বের করে দেখো, এখন থিটার মানটা আরেকটু বেশি হবে। তো তুমি বলতে পারো ও বি এর সাথে আগে 30 ডিগ্রি কোণে যেত, এখন আর একটু বেশি কোণে যাবে, শেষ। মানে দেখো এখন থিটাটা একটু বাইরে গেছে, এটার নাম দাও থিটা প্রাইম। থিটা প্রাইম আগে ছিল ওবি এর সাথে 30 ডিগ্রি, এখন ওবি এর সাথে একটু বেশি হবে, একটু বেশি অ্যাঙ্গেলে যাবে। এই তো এই থিটা প্রাইম বের করে দেখাই দিবা, সিম্পল হিসাব। পারবা এটা? এটা কি তোমরা পারবে? সো যদি পারো, পারলা, ইনশাল্লাহ এটা তোমরা পারবা, বিশ্বাস করি পারবা, চেষ্টা করবা, তাইলেই হবে। আর তুমি যদি অ্যাঙ্গেলটা বের করে পূর্ব দিকের সাথে অ্যাঙ্গেল দেখাতে পারো সেটা আরো ভালো। ধরো তোমার অ্যাঙ্গেলটা বেরোলে এইভাবে, তোমার এইটার সাথে ছিল একটা অ্যাঙ্গেল পাইছো, তাহলে পূর্ব দিকের সাথে কত সেটা যদি বলতে পারো তাহলে আরো স্পেসিফিক হইল। সমস্যা নাই, এইভাবে করলে ওবি এর সাথে অ্যাঙ্গেল বের করে দেখাইলেও কোনো সমস্যা নাই। ওকে, নেক্সট ক্লাস বুধবার সন্ধ্যা 7:15 ক্লাসগুলো যেহেতু ইউটিউবে আমার প্লেলিস্ট আকারে থাকছে, তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাতে পারো যেন এই ক্লাসগুলো করার মাধ্যমে তারা যদি ক্লাসগুলো বুঝতে পারে তাহলে তোমাদের সাইকেলের জন্য এনরোল করে। দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফিজ।